পারমিশন দেওয়া হয় নাই? ওকে। মিনহাজ, রেকর্ডিং স্টার্ট হয়েছে? জি ভাই। ওকে। আসসালামু আলাইকুম। প্রথমে বলে নিই যে এটা আসলে সিরিয়াস প্রেজেন্টেশন না, মানে হচ্ছে এটা একদম ফুলি ডেভেলপড সলিউশন না। আচ্ছা, কেউ একজন মনে হয় কথা বলতেছে। মিনহাজ, তুমি কি সাইলেন্ট করে দিতে পারবা? আচ্ছা। ওকে। এটা ওই যে অ্যাগেন ফুলি কোয়ালিফাইড ফুলি ডেভেলপড কোনো সলিউশন না, কিন্তু আম, আমার কাছে মনে হয়েছে যে প্রসেসটা স্টার্ট হওয়াটা জরুরি। তারপরে হচ্ছে আলাল ভাই বা যারা গভর্নমেন্টে এখন আছে তারা এটাকে তাদের চেষ্টা দিয়ে ইনশাল্লাহ যতটুকু নিয়ে যেতে পারে। এই স্লাইডগুলো আমি বানিয়েছি খুব ফাস্ট, মানে আজকে হঠাৎ করে মনে হলো এটা আজকেই করতে হবে, কারণ হচ্ছে আমার আসলে নতুন সেমিস্টার স্টার্ট হচ্ছে। নেক্সট 4-5 মান্থস আমি আর কিছুই করতে পারবো না মনে হয়। তো কোনো স্পেলিং বা গ্রামাটিক্যাল মিস্টেক গুলা থাকলে ওগুলা মানে ইগনোর করতে হবে আর কি। তা আমি সাইফুল চৌধুরী, আহ, বাংলাদেশের চিটাং ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্রেড করেছিলাম, তারপরে কানাডায় এসে মাস্টার্স পিএইচডি পোস্টডক করে এখন ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি কম্পিউটার সায়েন্সে। তো এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি আসলে এই কাজটা কেন করতে চাচ্ছি। মেইনলি দুইটা রিজন বলা যেতে পারে। একটা হচ্ছে আমি বাংলাদেশে আন্ডারগ্রেড যেটা করেছি সেটাতে আমার কোনো টাকা আসলে লাগেনি, মানে মানুষের ট্যাক্সের টাকায় আমরা পড়েছি যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়েছি। তো বাংলাদেশকে সবসময় যতটুকু সম্ভব নিজের পক্ষে দেওয়ার চেষ্টা করা, মানে চেষ্টা সবসময় ছিল, বাট সবসময় পারিনি হয়তো। আর আহ, যারা আমাকে ফেসবুকে চিনে বা ইয়ে করে যে আমি দোয়া নিয়েও লিখি, তো এটা যদি কারো উপকার হয়, যদি কখনো সত্যি সত্যি এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়, যারা ফান্ড পাবে তারা নিশ্চয়ই দোয়া করবে। তো বেসিক্যালি এগুলাই হচ্ছে উদ্দেশ্য। মানে আমার পার্সোনালি কোনো দুনিয়াবি কোনো বেনিফিট নাই, ফাইন্যান্সিয়াল বা কোনো কিছু। ওকে। তাহলে আমি শুরুতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে পুরো উল্টো, মানে মানুষ প্রথমে ম্যাথোডোলজি শেয়ার করে বা ইন্ট্রোডাকশন বলে, আমি প্রথমে বলবো যে রেজাল্ট কি হবে এই প্রজেক্টটার, এক্সপেক্টেড আউটকাম আসলে কি হইতে পারে। এই যে একটা ছবি, এই ছবিটাতে কি কারো কোনো কমেন্ট আছে? মানে এখানে এই ছবিটা দিয়ে কি বলা যায়? এনিওয়ান? এই ছবিটা দেখে কার মাথায় কি আসছে? হ্যাঁ, আমার মনে হয় আমরা যখন বাংলাদেশে এমএসসি অথবা পিএইচডি করতে যাই, যেহেতু ওখানে কোনো ফান্ড থাকে না, আমরা সাথে সাথে আমরা চিন্তা করি যে আমাদের হাউস হোল্ড লিভিংটা আমরা কিভাবে আর্ন করব, সেজন্য আমরা প্রপারলি পড়াতে ফোকাস করতে পারি না। রাইট, এটাই। ভেরি গুড। তো এইখানে আমার বাংলাদেশের রিসার্চ বিষয়টা যখনই মাথায় আসে তখনই আমার কাছে সবসময় মনে হতো যে এটা তো আসলে পসিবল না। কারণ হচ্ছে একটা মাস্টার্স বা একটা পিএইচডি স্টুডেন্ট সে রিসার্চে কিভাবে ফোকাস করবে? তার তো বাসা ভাড়া জোগাড় করতে হবে, তার খাওয়ার জোগাড় করতে হবে। এগুলো একসাথে করে তো আসলে রিসার্চ হয় না। তো আমরা যারা বাইরে পড়তে আসছি দেখা যায় আমরা এমন একটা স্কলারশিপ নিয়ে যতটুকুই নিয়ে আসি সেটা দিয়ে আমাদের থাকা খাওয়া তো হয়, উল্টো দেখা যায় অনেকে আমরা দেশেও টাকা পাঠাতে পারি। তো এই 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 প্রবলেমটা সলভ করা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে আউটকাম ওয়ান। মানে যারা মাস্টার্স পিএইচডি করবে তারা যেন টাকা নিয়ে অ্যাটলিস্ট চিন্তা না করে, মানে অন্য কোনো থট যেন তাদের মাথায় না আসে। এটা হচ্ছে আউটকাম ওয়ান। আউটকাম টু হচ্ছে অফকোর্স আমরা যখন এইরকম রিওয়ার্ড সিস্টেম চালু করব তখন আমাদের মধ্যে একটা মানে কম্পিটিশন স্টার্ট হবে আমাদের ফ্যাকাল্টিদের মধ্যেও যারা জয়েন করে। আমরা জানি আমাদের এগুলা নতুন করে বলার কিছু নেই, গত 16 বছরে বিশেষ করে যেভাবে রিক্রুট হয়েছে, বা তার আগেও যে খুব ভালো ছিল তা না, বাট গত 16 বছরে সবচেয়ে বেশি খারাপ ছিল। যে খুবই অযোগ্য মানুষজন হয়তো দেখা গেছে, নট সবাই, বাট প্রবাবলি মেজরিটি, যে যারা কোয়ালিফাইড ছিল না। এখন আমরা যদি এইরকম এই যে সিস্টেমগুলো চালু করি তাহলে কম্পিটিটিভ রিক্রুটমেন্ট শুরু হবে ফ্যাকাল্টিদের মধ্যে, ভালো ভালো কোয়ালিফাইড মানুষ মানুষ ফ্যাকাল্টি হইতে আসবে, এবং তাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশনও শুরু হবে। এই ফান্ডটা কে পাবে? রাইট। যে পাবে তার প্রেস্টিজ বাড়বে, তার ইনকাম বাড়বে, তার সিভি হেভি ওয়েট হবে। তাহলে এই কম্পিটিশনগুলো আমরা স্টার্ট করাইতে পারবো। তো এটা হচ্ছে আউটকাম, রাইট। এবং এট দ্য এন্ড কি হবে? এট দ্য এন্ড হচ্ছে আমরা আমরা যদি রিসার্চ করি এবং পাবলিশ করি, আমাদের ইউনিভার্সিটির র্যাঙ্কিং গুলা, বাংলাদেশের ইউনিভার্সিটি র্যাঙ্কিং গুলা ইমপ্রুভ হইতে থাকবে, তাই না?
কারণ হচ্ছে যে আমরা যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং সিস্টেমগুলো দেখি, একটা মেজর পোর্শন আসে হচ্ছে মানে পয়েন্টের রিসার্চ থেকে, যেটা আমাদের অলমোস্ট নাই, বাংলাদেশে অলমোস্ট নাই। আমি জানি যে বুয়েটের টিচাররা কিছু রিসার্চ করে, এই ছাড়া আমি আসলে কম্পিউটার সায়েন্সে জানি না কোথায় কি রিসার্চ হয়। আর ফাইনাল আউটকাম যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি এই রকম মানে ইন্টেন্সিভ রিসার্চ প্রোগ্রাম স্টার্ট করতে পারি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম গড়ে উঠবে এবং নতুন নতুন জব ক্রিয়েট হবে। তার মানে কি? তার মানে আমি যেটা ইনভেস্ট করতেছি সেটা আহ, অনেক মাল্টিপ্লাইড আকারে বের হয়ে আসবে আউটপুট হিসাবে। আপনি যদি পৃথিবীর যে কোনো উন্নত দেশের দিকে তাকান, আপনি দেখবেন যে উন্নত দেশের সাথে তাদের রিসার্চ বা ওভারঅল শিক্ষা ব্যবস্থার একটা খুবই মানে রিলেশন আছে, কোরিলেশন আছে। মানে ভালো ইউনিভার্সিটি নাই, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মেম্বার এরকম আপনি হয়তো খুঁজে পাবেন না, তাই না? তার মানে হচ্ছে আমরা এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে চাই, আমরা এরকম কিছুই চাই। এখন আমি যেটা যেটা বললাম যে হেলদি কম্পিটিশন হবে, স্টুডেন্টরা টোটালি রিসার্চে ফোকাস করতে পারবে, এগুলা তো হচ্ছে যে ড্রিম, রাইট? কিন্তু এখানে কি চ্যালেঞ্জ নাই? অবশ্যই চ্যালেঞ্জ আছে। মানে জাস্ট বললাম আর হয়ে যাবে এরকম তো না। আম, মানে আমাদের যে দেশটা গড়ে উঠছে, যে সোসাইটি বা যে সিস্টেম সবকিছু যে গড়ে উঠছে সেটা কালকের মধ্যে সলভ হয়ে যাবে এটা তো ইম্পসিবল। আবার এট দ্য সেম টাইম আমরা যদি বলি যে এটা কখনোই সলভ হবে না, সেটাও অত্যন্ত খারাপ, সেটাও ভালো না। যেমন এই যে আন্দোলনটা হলো, 1 মাস বা 35 ডেজ আগেও কি আমরা কেউ কল্পনা করছিলাম আজকে আমরা এরকম কিছু নিয়ে কথা বলবো, বা আমরা একটা সত্যিকার অর্থে আপাতত হলেও স্বাধীন একটা দেশ পাবো? কেউই চিন্তা করিনি। কেউ একজন আগায় আসছে, তো এইভাবে সবাইকে আগে আসতে হবে, রাইট? তো যে কোনো প্রবলেম সলভ করার প্রথম স্টেপ হচ্ছে চ্যালেঞ্জ গুলাকে আইডেন্টিফাই করা। বাই দা ওয়ে, আমি এই প্রেজেন্টেশনটা মানে এই যে আমি যে ফ্রেমওয়ার্কটা দেখাবো এটা 15-20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আপনারা কথা বলবেন, আহ, মানে আপনারা এখানে কি কি চ্যালেঞ্জ পাচ্ছেন, কি কি সলিউশন হইতে পারে। তারপরে এই ভিডিওটা, রেকর্ডেড ভিডিওটা গভর্নমেন্টের মানুষের সাথে শেয়ার করব। তারপরে তারা যদি বলে যে হ্যাঁ এটা নিয়ে আগানো যায়, তখন আমরা আরো রিফাইন্ড একটা প্রপোজাল তাদেরকে দিব। আজকে হচ্ছে জাস্ট বিগিনিং। ওকে, তাহলে আমরা চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করি। কেউ কি বলতে পারবেন যে এই যে প্রজেক্টটা আমরা করার চেষ্টা করতেছি, এখানে প্রথম চ্যালেঞ্জটা কি হইতে পারে? ফার্স্ট চ্যালেঞ্জ। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, তো ফার্স্ট চ্যালেঞ্জ ডেফিনেটলি মানি, তাই না? আমি যে মানুষগুলাকে টাকা দিব, আমার তো টাকা লাগবে। কিন্তু এটা হচ্ছে নাম্বার ওয়ান চ্যালেঞ্জ, এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না, তাই না? একটা সময় সত্যি সত্যি মনে করতাম যে আমাদের দেশের মেইন প্রবলেম হচ্ছে টাকা, কিন্তু গত 1 মাসে আমরা আরো জানতে পারলাম যে টাকা আসলে কোনো সমস্যা না। এটা আমরা এখানে প্রমাণ করব। 2 নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে বায়াসড সিলেকশন। আমার আমাদের এই প্রজেক্টটা স্টার্ট হইতে হইলে আমার অ্যাটলিস্ট 2 সেটস অফ পিপল লাগবে, একটা হচ্ছে স্টুডেন্টস আর একটা হচ্ছে আমার টিচার, রাইট? সুপারভাইজার। এখন আহ, এইটা কিভাবে সলভ করব? মানে আমি যদি এটাকে আমার যদি এই দুইটা সেটকে সিলেক্ট করার দায়িত্ব দেওয়া হয় কোনো একটা ডিপার্টমেন্টকে, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিকে, আমরা তো জানি এখানে কি হবে, তাই না? স্টুডেন্ট সিলেক্ট হবে পছন্দ মতো, তারপর সুপারভাইজার কারা টাকা পাবে সেটাও হবে পছন্দ মতো, কার পলিটিক্যাল পাওয়ার কত বেশি বা এই ধরনের। তো এটা হচ্ছে চ্যালেঞ্জ টু। তাহলে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে মানি, চ্যালেঞ্জ টু হচ্ছে বায়াস সিলেকশন, চ্যালেঞ্জ থ্রি হচ্ছে এক্সটার্নাল ইভালুয়েটর্স। আমি আসলে যে পয়েন্টগুলা বলতেছি এগুলা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, মানে কানাডার সিস্টেমে এগুলাই চ্যালেঞ্জ, তো এগুলাই তারা সলভ করছে। এখন এগুলো এক্স্যাক্টলি বাংলাদেশে সলভ করা পসিবল। তাহলে তিনটা চ্যালেঞ্জ বেসিক্যালি, যে আমার টাকা লাগবে, আমার একটা প্রসেস বা ফ্রেমওয়ার্ক থাকবে যেটা দিয়ে আমি সিলেক্ট করব, এবং সেই সিলেকশনটা ঠিক মতো হচ্ছে কিনা, সেই ফ্রেমওয়ার্ক ফলো করা হচ্ছে কিনা, সেটার জন্য আমার এক্সটার্নাল ইভ্যালুয়েটর লাগবে। এই তিনটা জিনিস আমাকে সলভ করতে পারলে আমার প্রবলেম মোটামুটি সলভ, ইনশাল্লাহ। ওকে, তো মানি প্রবলেম নিয়ে আমি ভাবতে গিয়ে দেখলাম, যে আমি গুগল করে দেখলাম, আই কুড বি রং, যে বাংলাদেশে এই মুহূর্তে 55 পাবলিক ইউনিভার্সিটি আছে। 55। এখন অন এভারেজ 40টা ডিপার্টমেন্ট যদি আমি ধরি, কারো কারো অনেক কম আছে, কারো কারো হয়তো দুই একটা বেশি আছে। সো আমি মানে
একটা এস্টিমেশন যদি করি যে 40টা ডিপার্টমেন্ট, তাহলে আমার এই মানি ক্যালকুলেশনটা কিন্তু এই যে এইখান থেকে করতে হবে। আচ্ছা, 55টা ইউনিভার্সিটি, 40টা ডিপার্টমেন্ট। বাট আমি যে আজকে কথা বলছি, আমি কিন্তু কেমিস্ট্রির এক্সপার্ট না, আমি ফিজিক্সেরও এক্সপার্ট না, আমি সোশিওলজিরও এক্সপার্ট না। আমি একটু করে বলতে পারবো, আমি কম্পিউটার সায়েন্সের এক্সপার্ট এটাও দাবি করছি না, বাট একটু করে যদি বলতে পারি সেটা কম্পিউটার সায়েন্স নিয়ে। সুতরাং আমি যে ফ্রেমওয়ার্কটা এখন দেখাবো সেটা কম্পিউটার সায়েন্স সেন্টার্ড, বাট এটা হচ্ছে যে কোনো আদার ডিপার্টমেন্টের জন্য মডিফাই করা পসিবল, এরকম একটা ফ্রেমওয়ার্ক। ওকে, লেটস সে আমরা এখন শুধু কম্পিউটার সায়েন্স নিয়ে কথা বলছি। তাহলে এখন আমার 55 ইউনিভার্সিটি মানে 55 ডিপার্টমেন্টস। ওকে, এখন স্যালারির হিসাবটা আমি কিভাবে করব? একটা ডিপার্টমেন্টে যদি প্রতি বছর কম্পিউটার সায়েন্সে 40 জন মাস্টার্স করে, 40 জন, ফার্স্ট অফ অল এটা আসলে ভালো কিছু না। এটা আমি চেঞ্জ করার কথা বলতেছি না, আমি সেটাতে পরে আসতেছি। এটা ভালো কিছু না কেন? কারণ আহ, একজন মানুষ যদি সফটওয়্যার ডেভেলপার হয়, তার আসলে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করা কতটুকু জরুরি, এটা হচ্ছে কোয়েশ্চেন ওয়ান। মানে তার মাস্টার্সটা ওই সময়টা ওয়েস্ট হচ্ছে কিনা, এটা হচ্ছে কোয়েশ্চেন ওয়ান। যেমন বাইরের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেকে গ্রেড 8-এর পরে আর লেখাপড়া করে না, ওর জবে ঢুকে যায়। বেশিরভাগ হচ্ছে মানে গ্রেড 12-এর পরে পড়ালেখা ছেড়ে দেয়। খুবই সিলেক্টেড পিপল হচ্ছে আন্ডারগ্রেড করতে আসে, তার মধ্যে মনে হয় 1% আসে মাস্টার্সে, আর তার মধ্যে হয়তো 0.2% আসে পিএইচডিতে। কারণ ওই জব যেরকম সেই রকম লেখাপড়া। এখন বাংলাদেশে তো আমি বলতে পারবো না যে ভাই কালকে থেকে আপনি আহ, আমার ডিপার্টমেন্টে 40 জন মাস্টার স্টুডেন্ট হায়ার করা হয়, কালকে থেকে সেটা করা যাবে না, এটা তো আমরা বলবো না। এটা বললে অনেকে অফেন্ডেড হবে এবং এটা মানবেও না বাংলাদেশে। তাহলে আমাদের সিস্টেমটা হবে কি, অন্য সব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতো, যে সেলফ ফান্ড আর একটা হচ্ছে ফুলি ফান্ডেড। সেলফ ফান্ড মানে হচ্ছে এতদিন যেভাবে চলছে, যে মাস্টার্স যারা করছিল তারা কিন্তু নিজের টাকায় করছিল, তাদের থাকা খাওয়ার জন্য কিন্তু কেউ টাকা দিচ্ছিল না। তো তাহলে তাহলে যারা করবে তারা করবে, কিন্তু এদের মধ্যে 10 জনকে সিলেক্ট করা হবে প্রতি ব্যাচে, মাস্টার্সে, প্রতি ডিপার্টমেন্টের কথা বলছি আমি, যারা হচ্ছে ফুলি ফান্ডেড হবে। এই 10 জনকে রিসার্চার হিসাবে গড়ে তোলা হবে। আপনি কিন্তু পারবেন না, চেষ্টা করলেও 40 জন স্টুডেন্টকে একটা ব্যাচ থেকে রিসার্চার বানাতে পারবেন না, এবং সেটা আননেসেসারি। কারণ ওই রিসার্চার গুলোকে আপনি পজিশন দিবেন কোথায়, তাই না? এট দ্য সেম টাইম আপনি প্রতি ব্যাচে, প্রতি ইয়ারে একটা ডিপার্টমেন্টে মাত্র 2 জন পিএইচডি স্টুডেন্ট হায়ার করবেন। এর বেশি পিএইচডি কে, মানে বাংলাদেশে এর বেশি পিএইচডি করিয়ে আমার লাভটা কি? আমি ওদেরকে জব কোথায় দিব? কারণ পিএইচডি মানে তো হচ্ছে নর্মালি ওদেরকে বাংলাদেশের এডুকেশন সেক্টরে যেতে হবে। তাহলে আমার যদি প্রতি বছর, আমি যদি চিটাং ইউনিভার্সিটির কথা বলি, চিটাং মানে এজ এন এক্সাম্পল, চিটাং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সে আমি এই বছর 40 জন মাস্টার্সে আসলো নাকি 100 জন আসলো, ডাজন্ট ম্যাটার, সবাই করবে। বাট 10 জনকে সিলেক্ট করা হবে যারা হবে ফুললি ফান্ডেড। ওকে, এট দ্য সেম টাইম প্রতি বছর 2 জন পিএইচডি হায়ার করা হবে যারা হবে ফুললি ফান্ডেড। তাহলে আমার প্রতি বছর কয়জন স্টুডেন্টকে সাপোর্ট করতে হবে? 20 জন এমএসসি স্টুডেন্টস। কারণ ফার্স্ট ইয়ার থেকে যারা সেকেন্ড ইয়ারে গেল মাস্টার্সে, তারা কিন্তু এখনো আছে, ওদেরকে আমার সাপোর্ট দিতে হবে। এট দ্য সেম টাইম নতুন একটা ব্যাচ আসলো, তাহলে 10 জন সেখানে, 10 জন এখানে, এইভাবে সবসময় আমার রোলিং এর মধ্যে 20 জন এমএসসি স্টুডেন্ট থাকবে। আর পিএইচডি স্টুডেন্ট যেহেতু প্রতি বছর 2 জন, আর পিএইচডি কে আমরা নর্মালি ধরি 4 বছর, তাহলে আমার হবে 8 জন। এট দ্য সেম টাইম ডিপার্টমেন্টে 8 জন স্টুডেন্ট থাকবে। আমি আরো বাড়িয়ে সেটাকে 10 জন ধরলাম। তার মানে আমার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট চিটাং ইউনিভার্সিটিতে প্রতি বছর 20 জন এমএসসি স্টুডেন্টকে ফুল, মানে ফুল ফান্ড দিবে, এবং 10 জন পিএইচডি স্টুডেন্টকে ফুল ফান্ড দিবে। এটা হচ্ছে প্রপোজাল। তাহলে স্যালারিটা কেমন হবে? এই স্যালারি এদিক সেদিক হইতে পারে, কমকে আমি সাপোর্ট করব না, বেশিকে সাপোর্ট করব, কারণ আমি যেটা ধরছি সেটা অলরেডি কম, এটা খুব বেশি টাকা না বর্তমান বাজার মূল্যে। একটা মাস্টার্সের স্টুডেন্টকে যদি আমরা 25,000 টাকা করে দিই মাসে, তাহলে 20 জন, আর ওইদিকে আমি 40,000 করে যদি একজন পিএইচডি কে দিই, তাহলে 10 জনকে দিচ্ছি। এখানে আমার প্রতি বছর একটা ডিপার্টমেন্টে খরচ আসছে 9 লক্ষ টাকা। কেউ যদি এই ক্যালকুলেশনে কোনো ভুল পান, আহ, খুবই উপকার হবে, কারণ আমি খুব তাড়াতাড়ি করে ক্যালকুলেশনটা করছি। তাহলে 9 লক্ষ টাকা আমার চিটাং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সে প্রতি বছর লাগছে। সরি, প্রতি বছর কি, প্রতি মাসে, রাইট, প্রতি মাসে। এখন প্রতি মাসে তাহলে আমার 55 ইউনিভার্সিটিতে কত লাগছে? 9 লক্ষ টাইমস 55, এটার অ্যামাউন্ট হচ্ছে 4,95,00,000 টাকা প্রতি মাসে।
পুরো বাংলাদেশ কিন্তু এটা, পুরো বাংলাদেশে মাত্র 4,95,00,000 টাকা ফর কম্পিউটার সায়েন্স। তাহলে পুরা পুরা বছরে কত হয়? পুরা বছরে হচ্ছে, আমি হিসাব করে দেখছি যে অ্যাপ্রক্সিমেটলি 60 কোটি টাকা, 60 কোটি টাকা পুরা বছরে। আইটিতে মানে কম্পিউটার সায়েন্সে একটা পুরা রিসার্চ প্রোগ্রাম স্টাবলিশ করার জন্য আমার মাত্র 60 কোটি টাকা লাগবে। তাহলে এখন যারা কেমিস্ট্রিতে তারা কেমিস্ট্রির জন্য অ্যানালাইসিস করবে, যারা ফিজিক্সে তারা ফিজিক্সের জন্য অ্যানালাইসিস করবে, রাইট? এখন এটা কি আসলে কোনো টাকা? আপনি যদি বাংলাদেশের বর্তমান অবস্থা দেখেন, আহ, একজন পিয়ন তার ছিল 400 কোটি টাকা, যেটা দিয়ে শুধু একজন পিয়নের টাকা দিয়ে আমি এইমাত্র যে প্রপোজালটা দিলাম সেটা 6 বছর চালানো সম্ভব, 6 ইয়ার্স। তার মানে একজন পিয়নের টাকা দিয়ে 6 বছর বাংলাদেশের সমস্ত পাবলিক ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং পিএইচডি রিসার্চ ফুলি ফান্ডেড করা সম্ভব। আমি পাবলিক বলছি কেন, আমি প্রাইভেটকে বাদ দিচ্ছি না আসলে। আম, আর বাংলাদেশে খুবই ভালো কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, প্রায় 8-10টা হবে অ্যাটলিস্ট। তো তাদেরও মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম তারা চালু করতে পারে, তারা তাদের সিস্টেম থাকতে পারে, কারণ এই টাকাটা আমি যে বলছি এটা হচ্ছে গভর্নমেন্ট ফান্ড। এখন গভর্নমেন্ট ফান্ড প্রাইভেটকে টাকা দেয় কিনা আমি জানি না, যদি দে তাহলে খুবই ভালো এবং দেওয়া উচিত। ওকে, আর কি কি সোর্স হইতে পারে টাকার? একটা তো হচ্ছে গভর্নমেন্ট, আমরা বললাম যে গভর্নমেন্ট মাত্র 60 কোটি টাকা জোগাড় করতে পারলে প্রতি বছর বাংলাদেশের কম্পিউটার সায়েন্সকে ফুলি মানে মাস্টার্স এবং পিএইচডিতে ফুলি ফান্ডেড করা সম্ভব। এরপরে দেখেন, এই যে আদার যে অর্গানাইজেশন গুলো আছে, গ্রামীণ ফোন, রবি, এদের অবশ্যই এদেরকে ফোর্স করা উচিত, এদেরকে আসতে হবে। কারণ হচ্ছে, আমি এটা বানিয়ে বলছি না, বাইরের দেশগুলোতে যেমন কানাডাতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখা যায় কিছু স্পেসিফিক বিল্ডিং থাকে যেটা হচ্ছে ডোনেটেড বাই, ফর এক্সাম্পল রেক্সল, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা হচ্ছে পুরা বিল্ডিংটা স্পন্সর করছে, পুরা রিসার্চ ল্যাব থেকে শুরু করে সব। তাহলে সেই কাজটা গ্রামীণ ফোন, রবি এরা করবে না কেন? আমাদের দেশের এত টাকা তারা নিয়ে যায়, তারা করবে না কেন? আর তারা করছে কোথায়? করছে ক্রিকেটে, ফুটবলে। ডোন্ট গেট মি রং, আমি কিন্তু ক্রিকেটের অনেক বড় ফ্যান, কিন্তু ক্রিকেট দিয়ে কি আপনার দেশের আদৌ মানে উন্নয়নের কি কিছু হয় কখনো ক্রিকেট ফুটবল দিয়ে? তাহলে রিয়েল জায়গা তো হচ্ছে আমার হেলথ, আমার এডুকেশন। আমার তো ইনভেস্ট করতে হবে এই দুই জায়গায়, হেলথ এবং এডুকেশন। এই দুই জায়গা যেই দেশ আগায় যাবে সেই দেশ আসলেই আগায় যাবে। তো এইরকম যেমন তারপরে ধরেন সোশিওলজিতে একটা, সোশিওলজির মানুষরা, প্রফেসররা এইরকম উদ্যোগ নিল যে আমরা মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম চালু করব, তারাও গভর্নমেন্ট থেকে টাকা আনবে। এট দ্য সেম টাইম বাংলাদেশের যে এনজিও গুলো আছে তারা কেন ডোনেট করবে না সোশিওলজি ডিপার্টমেন্ট গুলোকে? এরকম প্রত্যেককে এভাবে ভাবতে হবে। ওকে, তাহলে আমরা কিন্তু মানি প্রবলেমটা কাইন্ড অফ সলভ করে ফেলছি। মানে অলদো এটা আমাদের একদম ভেরি বিগিনিং ড্রাফট, কিন্তু মানি প্রবলেমটা যে আসলে একদমই কোনো প্রবলেম না সেটা কিন্তু দেখা যাচ্ছে। শুধু এক সালমান এফ রহমানের টাকাগুলা যদি কালেক্ট করা যায়, বাংলাদেশের এই যে 40টা ডিপার্টমেন্ট, 55টা ইউনিভার্সিটি, সবাইকে আগামী 20 বছর রিসার্চ করানো সম্ভব, আরো অনেক বেশি টাকা দিয়ে। সো এগুলা কোনো প্রবলেম না। ওকে, আমাদের চ্যালেঞ্জ দুই ছিল কি? সিলেকশন প্রবলেম। আমি স্টুডেন্ট এবং প্রফেসর বা সুপারভাইজার কিভাবে সিলেক্ট করব? এট দিস পয়েন্ট কেউ কি কনফার্ম করবেন যে আমার কথাগুলো সব বোঝা গেছে বা শোনা গেছে? জি জি ভাই, শোনা জি গেছে। ভাইয়া, বোঝা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ওকে, ওকে। একটা ওয়ে হইতে পারতো যে আমরা মানি প্রবলেম নিয়ে কথা বলছি, এখন মানি প্রবলেম নিয়ে কোশ্চেন আনসারে যাবো, বাট সেখানে আসলে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। আমি পুরোটা আগে শেষ করি, তারপরে আমরা কোশ্চেন আনসার এবং ডিসকাশন ইনশাল্লাহ চলে যাব। ওকে, দ্য সিলেকশন প্রবলেম। সিলেকশন প্রবলেম আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে মেইন প্রবলেমটা কি? এটা হচ্ছে ফেভারিটিজম। আমি আমার ফেভারিট লোককে টাকা দিব। একটা স্টুডেন্ট কিছু পারে না, তারপরও সে ছাত্রলীগ করে, আমি ছাত্রলীগের প্রফেসর, সো আমি তাকে নিয়োগ দিব। এগুলো তো এখন আর অস্বীকার করার কোনো উপায় নাই। এটা বিএনপির আমলেও হবে, জামাতের আমলেও হবে, সব আমলেই হবে এগুলা, কম বেশি কম বেশি। ছাত্রলীগকে হারাইতে কেউ পারবে না, এটা আমরা সবাই জানি, বাট এগুলা হবে। তো এটা দূর করার একমাত্র উপায় হচ্ছে নো সাবজেক্টিভ ইভালুয়েশন। এমন একটা ইভালুয়েশন ফ্রেমওয়ার্ক থাকবে যেটা সাবজেক্টিভ না। সাবজেক্টিভ মানে কি? আপনি আমাকে 2টা রিসার্চ প্রপোজাল দিলেন, আমাকে বললেন যে সাইফুল চৌধুরী আপনি এই 2টা প্রপোজাল থেকে একটাকে সিলেক্ট করবেন। এটা কিন্তু সাবজেক্টিভ। 2টা রিসার্চ প্রপোজাল থেকে একটা বেস্ট সিলেক্ট করা, এটা কিন্তু পুরোপুরি সাবজেক্টিভ। কেন? কারণ আমি চাইলেই আমার ডিসিশনটা এদিক বা ওইদিক করতে পারবো। তার মানে আমাদের লাগবে এগুলা, কানাডা, আমেরিকা বা ইউরোপে পসিবল, সবকিছুই সাবজেক্টিভ সেখানে।
অলমোস্ট সবকিছু। যেমন আমার একটা লেটারের উপর সবকিছু ডিপেন্ড করতেছে, কে স্কলারশিপ পাবে কে স্কলারশিপ পাবে না, কারণ এখানে তো সবাই ওই অনেস্টি সিস্টেমের সাথে অভ্যস্ত। কিন্তু বাংলাদেশে আমরা সবাই জানি এটা সম্ভব না, হয়তো আমি গেলে আমিও চেঞ্জ হয়ে যাব, তাই না? তাহলে আমাদের এটার প্রথম সলিউশন হচ্ছে অবজেক্টিভ ইভ্যালুয়েশন ফ্রেমওয়ার্ক, যেটা কারো পক্ষে চেঞ্জ করা পসিবল না। মনে করেন, আমি এটা বলছি না যে এটা ফর্মুলা, বাট মনে করেন যে চিটাগ ইউনিভার্সিটিতে যেই 10 জন মাস্টার্সকে ফুলি ফান্ডেড অপরচুনিটি দেওয়া হবে, তারা হচ্ছে যাদের আন্ডার গ্রেডে সবচেয়ে হাইয়েস্ট জিপিএ ছিল, সে ফর এক্সাম্পল। এটা হচ্ছে একটা অবজেক্টিভ ইভ্যালুয়েশন। এটাকে কিন্তু চেঞ্জ, এখানে কিন্তু গেম প্লে করার কোনো সুযোগ নাই। যার হাইয়েস্ট সে কিন্তু 1 নাম্বার অটোমেটিক্যালি, আপনি চাইলে ওটা চেঞ্জ করতে পারবেন না, রাইট? তো এইরকম আমাদেরকে ফর্মুলা ডেভেলপ করতে হবে। যেমন আমরা যখন স্টুডেন্ট সিলেক্ট করব, আমরা এইরকম, এটা একটা জাস্ট একটা এক্সাম্পল, এটা ফাইনাল ফর্মুলা না। আমি জাস্ট বলছি যে এইভাবে আমরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড়া করাইতে পারি, যে আমি কোন 10 জনকে নিব, আমি র্যাঙ্কিং করব এই 3টা পয়েন্টের বেসিসে। একটা হচ্ছে তার সিজিপিএ, আর একটা হচ্ছে তার প্রিভিয়াস পাবলিকেশনস, আর একটা হচ্ছে এটা কোশ্চেন মার্ক, এটা পসিবল কিনা যে তারা আইএলস দিবে, আইএলস এর স্কোর হবে। কারণ হচ্ছে আপনি যখন মাস্টার্স পিএইচডিতে রিসার্চ করবেন, আপনাকে ইংলিশে কিন্তু রাইটিং এ খুব ভালো হইতে হবে, আপনাকে ইংলিশে পেপার পড়তে হবে। তাহলে আপনি কোন রকমের ইংলিশে ভালো না হলে তো পসিবল না। তো ইনফ্যাক্ট আমরা যখন স্কলারশিপ কমিটিতে কাজ করি, আমরা তো এই 3টা জিনিসই মূলত দেখি। আরেকটা জিনিস হয়তো দেখি, সেটা হচ্ছে লিডারশিপ। কিন্তু লিডারশিপটা বাংলাদেশে দেখা ঠিক হবে না, কারণ এগেইন সেটা হয়ে যাবে সাবজেক্টিভ। সাবজেক্টিভ কোনো কিছুই রাখা যাবে না। এই 3টাতে সাবজেক্টিভ হওয়ার সুযোগ কোথায় আছে? জিপিএতে নাই, আইএলস এ নাই, পাবলিকেশনে আছে। কিন্তু সেটাও আমি দেখাবো কিভাবে এটাকে সলভ করা যায়। আর সেকেন্ড হচ্ছে, এই 3টার ওয়েট কিন্তু সেম হবে না। যেমন জিপিএ এর ওয়েট থাকবে সবচেয়ে বেশি, তারপর থাকবে পাবলিকেশনের ওয়েট, তারপর থাকবে আইএলস এর ওয়েট। এগুলা হচ্ছে যে গভর্নমেন্ট যদি এখন বলে যে ওকে তোমাদের আইডিয়াটা ভালো লাগছে, লেটস ওয়ার্ক অন দিস, তখন আমরা এটা নিয়ে একদম রিফাইন্ড, একদম ফর্মুলা সহ ডেভেলপ করে, আরো রিসার্চ করে, কারণ এগুলা নিয়ে কিন্তু রিসার্চ হয়, তখন আমরা প্রপোজালটা দিতে পারবো। ওকে, সো পাবলিকেশনকে আমরা কিভাবে সলভ করব? কারণ আমি যদি এখন বলি যে নাম্বার অফ পাবলিকেশন দিয়ে পয়েন্ট বিচার করা হবে, আমি বিলিভ মি, বাংলাদেশের সবাই না, অনেক টিচার অনেক ভালো কাজ করে। কিছু কিছু মানুষ তাদের যখন পেপার অ্যাকসেপ্ট হয়, তারা যখন ফেসবুকে দেয়, মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু বিলিভ যেগুলো তারা শেয়ার করছে। ধরেন জার্নাল অফ মালয়েশিয়া, জার্নাল অফ পাকিস্তান, কি কি জানি নাম, মানে কোনো ইয়ে নাই। তো ওইখানে আপনি আজকে পেপার সাবমিট করবেন, 2 দিনের মধ্যে রিভিউ চলে আসবে এবং অ্যাকসেপ্টেড। হ্যাঁ, তো এখন এগুলাতে তো আপনি মাসের মধ্যে 40টা পেপার করতে পারবেন, তাহলে এটা দিয়ে আমি কিভাবে ইভ্যালুয়েট করবো, তাই না? তাহলে এইখানেও আমার অবজেক্টিভ কোনো সিস্টেম নিয়ে আসতে হবে। সেটা কিরকম? যেমন কম্পিউটার সায়েন্সে এটা পুরো ওয়ার্ল্ডে স্বীকৃত যে কোর এ বলে একটা র্যাঙ্কিং সিস্টেম আছে। ওটা কোরে জার্নাল র্যাঙ্কিং, কোরে কনফারেন্স র্যাঙ্কিং, এটা আমরা সবাই ফলো করি। তো আমি বলছি না যে এটাই ফলো করতে হবে, এটা ডিসকাশনের ব্যাপার, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এখন কোর এর র্যাঙ্কিং আছে কনফারেন্স গুলো এবং জার্নাল গুলা। ধরেন কনফারেন্স গুলার র্যাঙ্কিং হচ্ছে এ স্টার র্যাঙ্কড, এ র্যাঙ্কড, বি র্যাঙ্ক, সি র্যাঙ্কড। এ স্টার র্যাঙ্ক কারা? আপনারা যদি কেউ মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করে থাকেন, ফর এক্সাম্পল মেশিন লার্নিং এ, ফর এক্সাম্পল আইসিএমএল বলে একটা কনফারেন্স আছে, যেটা হচ্ছে এ স্টার র্যাঙ্কড। হ্যাঁ, এরকম নিপস, এনআইপিএস নিপস বলে একটা থাকতে পারে, সেটাও খুব সম্ভবত এ স্টার র্যাঙ্কড। এখন এইখানে একটা পেপার করা আর ওই র্যাঙ্ক সিতে 20টা পেপার করার সমান কিন্তু, তাই না? তাহলে আমি কি দুজন প্রফেসর যে এখানেও পাবলিশ করছে ভার্সেস এখানে পাবলিশ করছে, তাদেরকে সেম পয়েন্ট দিব? প্রশ্নই আসে না। তাহলে এ স্টার ফর এক্সাম্পল, তাকে আমি 4 পয়েন্ট দিব প্রতি পেপারে। তার মানে আমার যদি 2টা এ স্টার পেপার থাকে, আমার পয়েন্ট হবে 8। আমার যদি 2টা এ পেপার থাকে, এরকম 3, বি হইলে 2, সি হইলে 1। আর আমি যে কনফারেন্স বা জার্নালে পাবলিশ করলাম সেটা পাওয়াই যাচ্ছে না এই ধরনের র্যাঙ্কিং সিস্টেমে, তাহলে 0 পয়েন্ট। একদম সিম্পল, দেখেন। এগেইন সাবজেক্টিভ হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে দেখেন, আপনাকে আমি পিএইচডিতে নিলাম, আপনাকে আমি মাসে 40,000 টাকা করে দিচ্ছি যাতে আপনি রিসার্চে ফোকাস করেন। আপনি সব কিছুকে বিট করে ফাঁকি দিয়ে ঢুকে গেলেন, এখন আপনি আসলে কোনো কাজ করেন না, তাই না? তাহলে কি আপনাকে আমি 4 বছর পিএইচডিতে টাকা দিব? প্রশ্নই আসে না। আপনাকে এভরি ইয়ার প্রগ্রেস দেখাইতে হবে। একটা রিপোর্ট সাবমিট করবেন, আপনার সুপারভাইজার সেটা ইভ্যালুয়েট করবে, ইভ্যালুয়েট করে সেটা যখন সাবমিট করবে, তখন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি সেটা ইভ্যালুয়েট করবে যে এর গত 1 বছরের প্রগ্রেসটা কি, সেকেন্ড ইয়ারে ফান্ড পাওয়ার মতো কিনা।
আপনি যদি এই সিস্টেমটা করেন, খেয়াল করেন সবাই সিরিয়াসলি কাজ করবে। আর এই সিস্টেমটা নাই, বেশিরভাগ কিন্তু সুযোগ নিবে। তার মানে স্টুডেন্ট আমি সিলেক্ট করলাম, প্রগ্রেস রিপোর্ট অনুযায়ী এইভাবে গেল। টিচার সিলেকশন, এটা এটা হচ্ছে আরো ইন্টারেস্টিং। আমার সুপারভাইজার কে হবে? আমি এমনও টিচারকে চিনি পাবলিক ইউনিভার্সিটিতে জয়েন করছে যে কখনো মাস্টার্সে ক্লাস নিতে সাহস করে না। হ্যাঁ, বা যে হচ্ছে সারাক্ষণ পলিটিক্স করে বেড়ায়। আমি তাকে তাকে ফেসবুকে সারাক্ষণ দেখছি হচ্ছে আমি, সে ওই কি জানি অমুক ইলেকশন তমুক ইলেকশন, মানে খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক একটা টিচার হচ্ছে সারাক্ষণ ইলেকশন করে বেড়ায়, কখনো ক্লাস নেয় না, থিসিস তো সে নিতে পারবেই না। এখন আপনি কি তাকে সুপারভাইজার হিসাবে নিবেন? একটা টপ ক্লাস স্টুডেন্টকে আপনি সিলেক্ট করে নিয়ে আসলেন, এখন সুপারভাইজার কি আপনার সবাই পাবে? এটা তো প্রশ্নই আসে না, তাই না? এই সুপারভাইজারদেরও কম্পিটিশন হবে, কে কে এই ফান্ডটা পাবে, মানে এই ফান্ডে কারা পার্টিসিপেট করতে পারবে। সুপারভাইজারদের একটা ইকুয়েশন হইতে পারে এরকম যে তাদের ডিগ্রি, পাবলিকেশনস, প্রিভিয়াস সুপারভিশন এক্সপিরিয়েন্স, তারপর একটা রিসার্চ প্রপোজাল, প্লাস এক্সটার্নাল কোলাবোরেশন। আমি একটা একটা করে সব এক্সপ্লেন করছি। যেমন একটা পিএইচডি স্টুডেন্টকে সুপারভাইজ করতে হলে তার অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে, তাই না? এখন সেই পিএইচডি ডিগ্রির মধ্যে তো আবার এই ঝামেলাও আছে যে আমরা রিসেন্টলি জানছি যে আমাদের সাবেক পুলিশ সুপার, সরি নট সুপার, পুলিশ প্রধান বেনজির আহমেদ, তিনিও ঢাকা ভার্সিটি থেকে পিএইচডি নিয়েছেন। তাহলে কি তিনি এখানে পয়েন্টটা পেয়ে যাবেন? তাই না? তো এই জন্য এই ডিগ্রির আবার একটা পয়েন্ট থাকবে, যে পিএইচডি ডিগ্রি তো সে নিল, কিন্তু সেটার কত পয়েন্ট সেটা ডিপেন্ড করবে সে কোথা থেকে পিএইচডি নিল সেটার র্যাঙ্কিং এর উপর। ওইটা প্রপোর্শনালি ওইভাবে আগাবে। ওকে, তারপরে পাবলিকেশন স্কোর সেম অ্যাজ স্টুডেন্টস, ওই যে কোর এ স্টারে কত, কোর এ তে কত, এইভাবে ক্যালকুলেট হবে। বাট এখন ধরেন আপনি 15 বছর আগে কোর এ স্টারে 3টা পেপার ছিল, আপনি গত 15 বছর কোনো রিসার্চ করেন নাই, তাহলে কি আপনি এখন রিসার্চে আছেন? তাহলে আপনাকে আমি এই টাকাটা কেন দিব? তো এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এই সিস্টেমটা আছে যে তারা গত 7 বছরের পাবলিকেশন শুধুমাত্র কাউন্ট করে, লাস্ট 7 ইয়ার্স। এটা এক এক কান্ট্রিতে কারো 8 হইতে পারে, কারো 5 হইতে পারে। যেমন কানাডাতে হচ্ছে 7 ইয়ার্স। আমার যেসব পেপার 7 ইয়ার্স এর আগে, ওগুলার কারণে আমি আর কোনো পয়েন্ট পাচ্ছি না, মানে নতুন গ্র্যান্ট অ্যাপ্লিকেশনে। তাহলে পাবলিকেশনের পয়েন্টটা এইভাবে কাজ করবে ইনশাল্লাহ। কোলাবোরেশনটা কেন জরুরি? কোলাবোরেশনটা এই জন্য জরুরি যে আপনাকে দেখাইতে হবে আপনি যে প্রপোজালটা লিখছেন, আপনি একটা বিদেশি কোনো সায়েন্টিস্ট, বিদেশি মানে হচ্ছে বাংলাদেশিও হইতে পারে, যে বাইরের কোনো একটা রিপুটেড ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে বা সায়েন্টিস্ট হিসেবে কাজ করছে। তাহলে দেখেন আপনার কিন্তু আরেকটা এক্সটার্নাল আই থাকলো যে এখানে কোনো মিথ্যা হচ্ছে কিনা, তাই না? এখন এই যে কো সুপারভাইজার, ধরেন আমি, আমাকে আপনি কি করলেন, কো সুপারভাইজার হিসেবে চিটাং ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের জন্য নিয়োগ দিলেন। আমি তো এটা থেকে কোনো বেতন পাবো না, আমি একটা পয়সাও পাবো না। তাহলে আমি এখানে কেন জড়াবো? আমি জড়াবো এই কারণে যে এখানে রিসার্চ করে আমার কোনো পাবলিকেশন হয় কিনা। কিন্তু আমি যদি দেখি আমাকে যে সুপারভাইজার হিসাবে ইনভাইট করছে তার আসলে কোনো যোগ্যতা নাই রিসার্চ করার, এবং সে যে স্টুডেন্টকে হায়ার করতেছে সেটারও কোনো যোগ্যতা নাই, তাহলে তো আমি এখানে টাইম ওয়েস্ট করবো না। এই কারণে এই পয়েন্টটাও জরুরি যে সে আরেকজনকে ম্যানেজ করতে পারছে কিনা। তো এটা হইতে পারে কোলাবোরেশন পয়েন্ট। তারপরে হচ্ছে আপনার প্রিভিয়াস সুপারভিশন এক্সপিরিয়েন্স। আপনি যদি এর আগে একজন মাস্টার স্টুডেন্টকে গ্রাজুয়েট করান, মানে সুপারভাইজ করেন, আপনাকে 2 পয়েন্ট দেয়া হবে। আপনার কারেন্টলি একটা মাস্টার স্টুডেন্ট আছে, আপনি 1 পয়েন্ট পাবেন। আপনি একটা পিএইচডি শেষ করছেন, 6 পয়েন্ট পাবেন। আপনি একটা পিএইচডি প্রগ্রেসে আছে, 3 পয়েন্ট পাবেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই পয়েন্টগুলো আবার টাইমের সাথে সাথে কমতে থাকবে, কারণ আপনি 15 বছর আগে দুজনকে পিএইচডি করাইছেন, সেটা বিক্রি করে আপনি 15 বছর পরে কোনো গ্রান্ট পাওয়া তো ঠিক হবে না। আপনি অ্যাক্টিভ কিনা, এভরি 5 ইয়ার্স আপনি অ্যাক্টিভ কিনা এটা চেক করতে হবে। তো এটা হচ্ছে সুপারভিশন স্কোর। এখন এখানে একটা মজার প্রশ্ন হচ্ছে, আহ আচ্ছা কারো কি, আমি কিছু মেসেজ দেখছি, সবকিছু ঠিক আছে? জি ভাই, সবকিছু ঠিক আছে, শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। ওকে, এখন একটা মজার কথা আছে যে 10টা গাধা যখন একটা দৌড়ে পার্টিসিপেট করে, একটা গাধা তো ফার্স্ট হবেই, তাই না? তাহলে এখন ধরেন সে গত 16 বছরে একটা ইউনিভার্সিটিতে আমি 10টা টিচার হায়ার করছি, 9টাই ছিল ছাত্রলীগের ক্যাডার, আর একজন ছিল কোয়ালিফাইড। আমি জাস্ট কথার কথা বলছি, যিনি কোয়ালিফাইড ছিল উনাকে এখন আপনি আর খুঁজে পাবেন না। উনি এত বেশি হিউমিলিটেড ছিল, এবং সব কোনো কিছুতেই কিন্তু ওটাকে রাখা হয় না, রাইট? তো উনি আর নাই।
হি ইজ লাইক ডেড, হি অর শি ইজ লাইক ডেড। এখন বাকি যে 9টা গাধা, এই 9টা গাধা যখন অ্যাপ্লাই করবে, একটা গাধা তো ফার্স্ট হবে আর একটা গাধা সেকেন্ড হবে। তাহলে আপনি যত স্কোর সিস্টেমই চালু করেন, ডাজন্ট ম্যাটার। আপনার হয়তো এক্সপেকটেশন ছিল যে আমি যাকে সুপারভিশন দায়িত্ব দিব তার মিনিমাম পয়েন্টটা এই ইকুয়েশন থেকে হবে 5, কিন্তু আপনার তো 5 তো নাই, হয়তো 0.2 হচ্ছে হাইয়েস্ট স্কোর ওই ডিপার্টমেন্টে। তাহলে সে কিভাবে সুপারভাইজ করবে? এই জন্য একটা থ্রেশহোল্ড থাকবে যে র্যাঙ্কিং তো হবে, কিন্তু এই থ্রেশহোল্ডের নিচে যদি হয় কারো পয়েন্ট, সে সুপারভাইজার হইতে পারবে না। ফর এক্সাম্পল, ধরেন ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, ওইখানে কিন্তু র্যাঙ্কিং হয়ে তারপরে সিলেক্ট হচ্ছে কে কম্পিউটার সায়েন্স পাচ্ছে, কে ফার্মাসি পাচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা পাস মার্ক কিন্তু থাকে, যে 40-এর নিচে পাইলে কিন্তু আপনি পাসই করেন নাই। তো আপনার আপনার আর কোনো ক্যালকুলেশনই হবে না। তো এখানেও সেম একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকবে। ওকে, এখন সুপারভাইজাররা এত কষ্ট কেন করবে? ফার্স্ট অফ অল, সুপারভাইজাররা কষ্ট করবে এই জন্য যে আপনি প্রফেসর এই জন্যই হয়েছেন যে আপনি রিসার্চ করতে ভালোবাসেন, একদম সিম্পল কথা, রাইট? তো এটা হওয়া হওয়া উচিত 1 নাম্বার পয়েন্ট। কিন্তু তারপর আমরা জানি যে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি টিচারদের বেতন অত্যন্ত কম, এটা খুবই খারাপ। তো এই জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার। তো এখানে একটা রিওয়ার্ড সিস্টেম থাকবে। কোন সুপারভাইজার যদি কাউকে সুপারভাইজ করে, এই যে যে স্টুডেন্ট গুলা ফুলি ফান্ডেড তাদেরকে, এই সুপারভাইজারকে একটা ইনসেনটিভ দেওয়া হবে যাতে সে কনফারেন্স বা জার্নালের পাবলিকেশন ফি গুলা কাভার করতে পারে। সে ইন্ডিয়া যাচ্ছে বা কোথাও যাচ্ছে প্রেজেন্টেশন দিতে, সেটা কাভার করতে পারে। এবং তাকে স্যালারিতেও যেন একটা মিনিমাম ইনক্রিমেন্ট দেয়া হয় যতদিন সে সুপারভিশনে থাকবে। এখন কত ইনক্রিমেন্ট হবে সেটা ডিপেন্ড করবে যে সে কতজন মাস্টার্স বা পিএইচডি কে সুপারভাইজ করছে কারেন্টলি। এইভাবে তাকে রিওয়ার্ড দেয়া যেতে পারে। আচ্ছা, এক্সটার্নাল ইভ্যালুয়েটরস। এখন ধরেন আপনি এই যে আমি পয়েন্ট বেজ একটা সিস্টেম বানালাম, এটা প্রপারলি কাজ করছে কিনা, এই ইভ্যালুয়েশনটা কে করবে? এই বিশ্বাসটা আপনি কার উপর রাখবেন? ওই বিশ্বাস তো আমাদের এখন আর নাই। ওইটা হয়তো আফটার, এইভাবে চলার পরে আফটার 20 ইয়ার্স আমরা হয়তো ওই স্টেজে যাবো যে হ্যাঁ এখন আমরা সবাই অনেস্ট, এখন বিশ্বাস করা যায়। কিন্তু নেক্সট 10 ইয়ার্স আপনি কাকে বিশ্বাস করবেন? তাই না? তার মানে আপনার লাগবে এক্সটার্নাল ইভ্যালুয়েটরস। ইনফ্যাক্ট মজার বিষয় হচ্ছে, আপনারা অনেকে হয়তো চিনেন যে রফুল আলম ভাই বলে একজন ভাই আছে আমাদের, আহ, চিরাং ইউনিভার্সিটি থেকে পাশ করে উনি এখন ইউএসএ তে বেশ ভালো পজিশনে আছে, এবং উনি এডুকেশন নিয়ে অনেক ফেমাস, ফেসবুকে আমি দেখছি। এবং উনি হচ্ছে বইও লিখছে অনেকগুলা, আপনারা চিনার কথা, রফুল আলম। তো উনি আমাকে একটু আগে ফোন করছে, একটু আগে মানে 1 আওয়ার বা 2 আওয়ার্স আগে উনি ওই আমাকে রিকোয়েস্ট করছে যে টাইমটা চেঞ্জ করা যায় কিনা, কারণ ওনার জন্য উনি ঘুমায় পড়তেছে আর কি। তো আমি আসলে পারি নাই। তো এই ভিডিওটা যাকে পাঠাবো, আলাউল কবির ভাই, উনিও পারতেছিল না টাইম ম্যাচ করতে এটার সাথে, কিন্তু এটা সারা আসলে আর হচ্ছে না। তো এই জন্য রেকর্ড করে উনাদেরকে দিব। তো উনারাও, সরি ওনার নাম কি, রফুল আলম ভাই ওই কথাটাই বলতেছিলেন যে এই এক্সটার্নালি যে চেক করা বা মনিটর করা এটা কিভাবে হবে, তাই না? তো এখন ধরেন এরকম হইতে পারে যে সে আমি কি করলাম, আমি চিটাং ইউনিভার্সিটির দায়িত্ব নিলাম, এগেইন ফর ফ্রি, $0, 0 টাকা স্যালারি। এটা আমি ভলেন্টারি কাজ হিসেবে করলাম। হয়তো আমি চিটাং ইউনিভার্সিটি নিব না, বিকজ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ, যেহেতু আমি চিটাং ইউনিভার্সিটি গ্রাজুয়েট। সো আমি নিব হয়তো রাজশাহী ইউনিভার্সিটির দায়িত্ব। আমি যেহেতু বাইরে আছি, আমি রাজশাহী ইউনিভার্সিটির সাথে আমার কোনো রকমের কোনো খাতির নাই। তো তাদের প্রতি বছর যে এই যে ইভ্যালুয়েশন গুলো ঠিক মতো হয়েছে কিনা, এটা আমি ভেরিফাই করব। তাহলে আমার 55টা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সকে ইভালুয়েট করার জন্য আমার 55 জন বাংলাদেশি সায়েন্টিস্ট লাগবে, এবং এটা ভেরি ইজিলি জোগাড় করা সম্ভব, আমি একলাই পারবো চেষ্টা করলে। তো এইভাবে এটা নিয়ে চিন্তা করা যেতে পারে। এখন আমি যেমন যেমন বলছি আমি ফ্রিতেই কাজ করব, এবং আমি মন থেকেই বলছি আমি ফ্রিতে কাজ করব, কিন্তু আরেকজন কি করবে কিনা আই ডোন্ট নো। সো এই জায়গাটা নিয়ে ভাবা যেতে পারে। আবার এইখানে যদি আমি তাদেরকে টাকা দিতে যাই, একজন আমেরিকার প্রফেসর, তাকে আমি এই টাকাটার জন্য তো 10,000 টাকা দিলেও সে মানবে না, মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স। 10,000 টাকা তার কাছে হচ্ছে $120, তাই না? সে বলবে যে আমি কোন দুঃখে এটা করতে যাব। তাহলে আমার তাকে টাকা দিতে হবে মিনিমাম $1,000। $1,000 দিলে আমি আবার আমার ওই যে যে বাজেটটা করছি সেটা মিলবে না। সো এই জায়গাটা হচ্ছে আমার কাছে রাইট নাও একটা চ্যালেঞ্জ, যে এটা আমরা কিভাবে সলভ করবো। এখন আমি তখন যা দেখাইলাম, আর উই ডান? নো, ইট জাস্ট এন স্টার্ট। বাট আমার মনে হয় এটা খুবই 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 পসিবল। তো এখন হচ্ছে আমরা ডিসকাশন সেশনে চলে যাব। তো আপনাদের প্রথম হচ্ছে আমি রিকোয়েস্ট করব যে যেহেতু আমাদের মানুষ অনেক, প্রায় 54,
সবাই যদি অনেকক্ষণ ধরে কথা বলি তাহলে হচ্ছে গিয়ে কিছু আগাবে না। যে কথা বলতে চান প্রথম রাউন্ডে 2 মিনিটের মধ্যে শেষ করবেন, তাহলে আমি নোটগুলা তুলবো, এইভাবে বেশিরভাগ মানুষ পার্টিসিপেট করতে পারবে। হ্যাঁ মিনাস, তুমি ভিডিও রেকর্ডিং অফ করিও না। হ্যাঁ ভাই, এটা চলতেছে। এখন আনমিউট কি কেউ নিজেকে নিজে করতে পারবে নাকি আমাদেরকে করে দিতে হবে? হ্যাঁ, পারবে, আনমিউট করতে চলো। পারবে। আমি কি কিছু বলবো? আমার নাম আবু মঞ্জু। জি মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সাইফুল? আই এম ড্রাইভিং। ও, খুবই রিস্কি, একটু ব্রেক দিয়ে কোথাও না না, ব্রেক দিয়ে। অসুবিধা নেই। রিস্কি তো ভাই। আই ক্যান টক, আই ক্যান আচ্ছা, টক। ওকে ভাই, বলেন। মানে থ্যাংক ইউ, আমি আসলে তোমার ওইটা দেখেই জয়েন করছি, খুবই ভালো লাগছে। আমি জাস্ট কুইকলি শেষ করব। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইভেন দো বিট টেকনিক্যাল, যে তোমার মনে করো এটা যেহেতু মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রাম হোয়াট এভার ইট ইজ, মানে হাউ লেটস এ মনে করো বাংলাদেশের যে কোম্পানিগুলো, মানে আমি চাচ্ছিলাম যে রিসার্চটা কোম্পানি ওরিয়েন্টেড, মানে মনে করো কোম্পানির পার্টিকুলার প্রবলেম দ্যাটস, মনে করো এই ধরনের কিছু থাকলে ওটা যদি মাস্টার্স থিসিস বা হোয়াটএভার, মানে যেটা আমি এখানে দেখছি নেদারল্যান্ডসে আমরা ওইটাকে বলি পিডিএং। পিডিএং তোমার বিভিন্ন কোম্পানিগুলো ইউনিভার্সিটিতে আসে ওদের পার্টিকুলার প্রবলেম নিয়ে, তো তখন যারা মাস্টার্স করে ওদের থিসিস এই ধরনের প্রবলেমটা অ্যাড করে ওইটা দেন দে ট্রাই টু মেক ইট সলভ। সো মানে ওই ওই জিনিসটা এখানে কোনোভাবে ইয়ে করা যায় কিনা আর কি। অফকোর্স, তোমার খুবই ভালো মাস্টার্স, বিশেষ সাজেশন। করে মাস্টার্স প্রোগ্রামে, মানে খুবই ওই ভালো ক্ষেত্রে সাজেশন। ফাইন্যান্সও, হ্যাঁ ফাইন্যান্স ইয়া হইতে পারে। মনে করো কোম্পানি প্রবলেম যেহেতু স্টুডেন্টরা সলভ করছে, তাইলে ওই দিক থেকেও হয়তো কিছু ফান্ড পাওয়া যাবে। খুবই খুবই ভালো সাজেশন। এটা পিএইচডি তে করা যাবে না, বাট মাস্টার্সে করা পসিবল। পিএইচডি তে কারণ মাস্টার্সে করা হচ্ছে যাবে। পিএইচডি লেভেলের রিসার্চ হ্যাঁ কোম্পানিগুলো করতে হ্যাঁ চায় না। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা। আর আরেকটা হচ্ছে, যদিও আই ডোন্ট নো ওয়েদার আই এম কোয়ালিফাইড অর নট, বাট অ্যাজ এন এক্সটার্নাল ইভ্যালুয়েটর আমিও মানে ওই যেটা তুমি বলেছো আর কি, মানে ফ্রিলি আই অলসো ওয়ান্ট টু ডু দ্যাট। আলহামদুলিল্লাহ। বাট আমার এরিয়াটা ডিফারেন্ট, ডেটা সায়েন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অফকোর্স। না না, আপনার ইভ্যালুয়েটর হওয়ার জন্য যে কম্পিউটার সায়েন্সের জন্য কম্পিউটার সায়েন্স হইতে হবে তা কিন্তু না। ইভ্যালুয়েটর শুধু দেখবে এক্স্যাক্টলি। যে ইভ্যালুয়েটর শুধু দেখবে যে তার অ্যাপ্লিকেশনে যে স্কোরটা আসছে সেটা আমাদের যে প্রপোজড ফ্রেমওয়ার্ক তার সাথে মিলছে কিনা। এটা তো এক্স্যাক্টলি। খুবই সিম্পল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ জুবেল। সঞ্জু ভাই, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। জি, আহ, ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা যদি দিতেন। জি, আমার নাম সিরাজুম মুনিরা। আমি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে লেকচার হিসেবে আছি, কলেজ অফ এগ্রিকালচার অ্যান্ড বায়োরিসোর্স, সয়েল মাশাআল্লাহ। সায়েন্স এবং প্ল্যান্ট সায়েন্সে পড়ে। তো ভাই, আমি হচ্ছে পিএইচডি করা ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে। তো ও ওয়াও, ওকে। তো ভাই, আপনার এটা খুবই চমৎকার একটা উদ্যোগ। তো আমার কয়েকটা সাজেশন বা কয়েকটা আহ, মানে কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে যে একটু আহ, কি বলা যায়, এটা অ্যাম্বিশাস হয়ে যাচ্ছে কিনা একটু বেশি। যেমন ধরেন, আপনি বলছেন যে পজিটিভ দিকটা আগে বলি, যে এক্সটার্নাল ইভালুয়েটর আপনি যেটা বলছেন, আমার কাছে মনে হয়েছে যে এটা এখন আসলে বিশেষ করে এই মোমেন্টে এখন অনেকেই দেখেন এই যে রিভার্স ব্রেন ড্রেন বলে যে একটা ট্রেন্ড চালু হয়েছে। আপনি এখান থেকে অনেকেই বিভিন্ন মানে No স্পেশালিটির comment উপরে right ডিপেন্ড now. করে এখান থেকে পাবেন অনেককে, এবং হুম যারা আমার কাছে মনে হয়েছে হয়তো ফ্রিলি কাজ করে দিবে। এটা একটা হুম বিষয়। আম, তারপরে হচ্ছে ধরেন, আপনি আরেকটা বলছেন যে নাম্বার অফ স্টুডেন্টস ফর এমএসসি, আপনি যখন বলছেন যে 10, হুম তো আমার কাছে মনে হচ্ছে নাম্বারটা একটু বেশি হয়ে যাচ্ছে। ধরেন আপনার হতে পারে আপনার আইটির জন্য হয়তো এটা বা কম্পিউটার সায়েন্সের জন্য হতে পারে, কিন্তু আপনি যখন অন্য ডিপার্টমেন্টে যাবেন, যেমন এগ্রিকালচারের কথা যদি আমি বলি, তাহলে হুম। আপনি এমএসসি স্টুডেন্ট 10 জন এমএসসি স্টুডেন্টকেই পাবেন না, এরকম হতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর হচ্ছে আপনার ওই যে এক্সটার্নাল ফান্ডিং এর কথা যখন বললেন, আমার কাছে মনে হলো ব্যাংক গুলাকে আপনি টার্গেট করতে পারেন, অ্যাড করতে ওকে পারেন। ওকে। হ্যাঁ, আর একটা হচ্ছে ইভালুয়েশন ক্রাইটেরিয়া। তো এখানে আপনি যেটা হচ্ছে ওই যে পাবলিকেশন বলছেন এমএসসি স্টুডেন্টের জন্য, এটা আমার কাছে মনে হচ্ছে যে এমএসসি স্টুডেন্টের জন্য পাবলিকেশন
হতে পারে, বা হচ্ছে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন হতে পারে। যেমন ধরেন হয়তো আহ, কোনো জানি না এটা পসিবল কিনা, বাংলাদেশের যে যে কনফারেন্স প্রেজেন্টেশন হয় না, হুম হুম। এই টাইপের একটা হতে পারে। আর আচ্ছা, এই একটা জায়গাটা হচ্ছে আমি একটু আনসারটা দিই, এই জায়গাটা আমি একটু আনসারটা দিই যে এমএসসি বা পিএইচডি তে যে পাবলিকেশন, এটা জাস্ট হচ্ছে ধরেন আপনার 5টা প্যারামিটার আছে, তার মধ্যে একটা, একটা। এটাতে জিরো কিন্তু আপনি সাকসেসফুল হইতে পারেন, রাইট? হুম হুম। আপনি যে বলছেন প্রেজেন্টেশন, ওইটার একটা প্রবলেম হচ্ছে, ওটা কিন্তু আবার ওই সাবজেক্টিভ ইভ্যালুয়েশনে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? আহ, আহ, কেন ভাই, যদি ধরেন কেউ যদি কোনো কনফারেন্সে প্রেজেন্ট করে যে কোনো ও, আইসি আইসি আইসি, না বুঝছি আপনি কি বলছেন। ওইটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে আমি কোনো একটা হ্যাঁ কনফারেন্সে গিয়ে প্রেজেন্ট করে হ্যাঁ আসছি, হ্যাঁ সেটার জন্য আমি পয়েন্ট পাবো, হ্যাঁ হইতে পারে, হইতে পারে। হ্যাঁ, সেটা। আর একটা হচ্ছে আপনি আমি জানি না, আপনি বলছেন যে সাবজেক্টিভ অবজেক্টিভের বিষয়টা, বাট লিডারশিপটা আপনি যদি ওইখানেও কিছু ক্রাইটেরিয়া ঠিক করে দিতে পারেন, যে ধরেন কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড কোনো অর্গানাইজেশনের সাথে থাকবে না, কারণ লিডারশিপ কোয়ালিটিটা এটা কিন্তু একটা কোর কোয়ালিটিজ। আপনি আমি জানি না, আপনি হয়তো এটা থিঙ্ক করতে পারেন। আরেকটা হচ্ছে পাবলিকেশনের কথা, ইম্প্যাক্ট ফ্যাক্টর একটা জিনিস হতে পারে হুম হুম কনসিডারেশনের ক্ষেত্রে। হুম আর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ডাইভার্সিটি বিষয়টা আনার জন্য আপনি যখন মেয়েদেরকে আনতে চাইবেন, হুম। তখন আপনাকে ওই যে ফ্যামিলি রেসপন্সিবিলিটিসটা একটু মাথায় রাখতে হবে। ধরেন তাদের গ্যাপ থাকতে পারে বিয়ের কারণে, রাইট বাচ্চা হওয়ার রাইট কারণে। রাইট। হ্যাঁ, এটা একটা। আবার আপনি যখন সুপারভাইজার সিলেকশন করবেন, হুম সেক্ষেত্রে আপনি স্পেশাল কিছু সার্কামস্টেন্সেস, যেমন এনসার্কের যখন ফান্ড অ্যাপ্লাই করে না, তখন কিন্তু এটা থাকে। হুম কানাডার ক্ষেত্রে যেটা আপনি হয়তো ভালো করে জানেন, যে স্পেশাল কোন সার্কামস্টেন্সেস, যেমন ধরেন আমরা জানি যে গত 16 বছরে যেটা হয়ে গেছে, তো এর হুম মধ্যে থেকেও যদি কোনো কোয়ালিফাইড ফ্যাকাল্টি থাকে এবং সে যদি এটা এক্সপ্লানেশন দিতে পারে যে রাইট না এই কারণে সে তার পাবলিকেশন হয়নি বা রিসার্চ হয়নি, রাইট। তাহলে হয়তো সেই জিনিসটাও আনতে পারেন। এই তো ভাই, আর এগুলাই আর কি। না আপু, আপনার পয়েন্টগুলো খুবই যৌক্তিক, আমি শুধু একটা পয়েন্ট অ্যাড করি, যে কিছু জায়গায় আপনার পয়েন্টগুলোতে সাবজেক্টিভ ব্যাপারটা চলে আসছে। কেন আমি বলি, জানেন আপনি যেটা বললেন যে গ্যাপ ফর ট্রিটমেন্ট অথবা অসুস্থতা, এইটার একটা বিগ প্রবলেম হচ্ছে বাংলাদেশে আপনি ডাক্তারদের কাছে গিয়ে সার্টিফিকেট বানায় নিয়ে আসতে পারবেন যে আমি গত 5 বছর অসুস্থ ছিলাম। তো এই এই জায়গাটা আপনি কিভাবে সলভ করবেন? না ভাই, আমি আসলে অসুস্থতার কথাটা বলিনি, আমি বলছি যে ধরেন ম্যাটারনিটি লিভ হতে রাইট, পারে। না ওইটা তো অফকোর্স, ওইটা তো কোনো সাবজেক্টিভ হওয়ার সুযোগ নাই। আমি ওইটাই মিন করছি আর কি। আচ্ছা 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 আচ্ছা, সরি সরি। তা আমি আপনার হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টই লিখছি, আমার আজকে টার্গেট এটাই যে লিখা। হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর যদি থ্যাংক ইউ। এগ্রিকালচারের বিষয়ে কোনো হেল্প লাগে, হ্যাঁ হ্যাঁ, আমি আর কি আপনার সাথে ফ্রিলি কাজ করে দেবো ইনশাল্লাহ। শিওর, থ্যাংক ইউ আচ্ছা, সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। হ্যালো। জি, পরিচয়টা যদি দিতেন। আচ্ছা ভাইয়া, একটু কনফিউশন এখানে, অনেকে হ্যান্ড রেজ করছে বুঝছেন। আগে আমার মনে হয় হ্যান্ড রেজের ভিত্তিতে যদি মানে এই কোয়েশ্চেন গুলো নেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টাইমিংলি, ওকে। তাহলে মিনাজ মনে তুমি বেটার কি, হয় বুঝছেন। মিনাজ তুমি কি এটা কন্ট্রোল করতে পারবা? আমি বুঝতেছি না আসলে হ্যান্ড রেজের বিষয়টা। ভাই আমি তো আবার মোবাইল থেকে বসছি। আচ্ছা, হ্যান্ড রেজে জাস্ট দেখা যায় না কে আগে আছে সিরিয়ালে, এটা কি দেখা যায়? হ্যাঁ, এটা দেখা যাবে। যেমন এই মুহূর্তে শাওন আর আমি আছি হ্যান্ড রেজ করা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক এটা আছে। শুরু করে দিন। তুমি আর শাওনকে তো আমি খুব ভালো করে চিনি, তোমাদের তোমাদের হচ্ছে এর পরেই ফ্লোর, কিন্তু যে আপুটা অলরেডি কথা বলা স্টার্ট করছে ভাইয়া, উনি। হ্যাঁ হ্যাঁ, জি, আমি হচ্ছে আপনার। আহ, রাবেয়া সাদিয়া, হুম হুম, 15 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো ভাই ওকে, আমার এখানে হচ্ছে একটু আরেকটা সাজেশন আর কি, যে হুম পিএইচডি ক্যান্ডিডেট যেটা দেখলাম আমি, দুইজন হচ্ছে ফুল মানে স্কলারশিপ প্রোভাইড করা হবে। এখন ওইখানে যে ইভালুয়েশন ক্রাইটেরিয়া গুলা হচ্ছে দেখলাম, এই ইভালুয়েশন ক্রাইটেরিয়া অনুযায়ী আমি আমার কথা যদি বলি আর কি, যে ইভালুয়েশন ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আমি সিলেক্টেড না হই, হুম কিন্তু হুম আমার রিসার্চ করার ইচ্ছা আছে, তাহলে হুম। সেক্ষেত্রে কি কোনো অপশন আছে যে স্কলারশিপ ছাড়াও কোন একটা স্টুডেন্টকে পিএইচডির জন্য গাইডলাইন করা, আচ্ছা, এরকম ওইটা কোনো তো হচ্ছে অপশন নাকি? ডিপার্টমেন্টের ব্যাপার। মানে ডিপার্টমেন্ট যদি হুম বলে যে আমার সেলফ ফান্ডেড পিএইচডি প্রোগ্রাম থাকবে, তাহলে তো কোনো হুম সমস্যা নাই, তাই না? কিন্তু আমরা হুম এখানে হুম। বলছি শুধুমাত্র যারা এই যে এই 10 জন মাস্টার্স ফুলি ফান্ডেড আর 2জন পিএইচডি ফুলি ফান্ডেড, তাদেরকে কিভাবে সিলেক্ট করবো সেটা। আচ্ছা আচ্ছা। এটা কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি ভাইয়া। এখন হচ্ছে এই যে এখানে জিনিসগুলো দেখলাম না, যে পিএইচডি বা মাস্টার্স স্টুডেন্টকে যখন হচ্ছে সুপারভাইজ করা হবে, তখন তার মানে তো এখানে তো যারা সিলেক্টেড আছে তাদেরকেই শুধুমাত্র সুপারভাইজ করা হবে। যা ধরেন আমি যদি সিলেকশন লিস্টে না থাকি,
কিন্তু আমি না কাজ করে কেন, যেতে চাচ্ছি। কেউ যদি বলে যে আমি সাপোজ আমি চিটাগং ইউনিভার্সিটির টিচার, রাইট? হুম হুম তুমি আমার কাছে আসছো যে আমি আপনার আন্ডারে পিএইচডি করতে চাই কিন্তু আমার ফান্ড নাই, ওকে, তুমি যদি করতে চাও এবং আমি যদি দেখি যে তুমি পারার মতো, আমি তোমাকে সুপারভাইজ করব। এখানে তো কোনো ল আচ্ছা নাই আচ্ছা যে, এখানে তো কোনো ল আচ্ছা, নাই বুঝতে যে পারছি এই হ্যাঁ। এই প্রোগ্রামের বাইরের কেউ পিএইচডি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে সাজ্জাদ। ভাইয়া আসসালামু আলাইকুম, অনেকদিন পর দেখলাম, এটা খুব ওয়ালাইকুম ভালো লাগলো। আসসালাম। একটু সবার জন্য পরিচয় দিই, আমি ডক্টর মেজবাউদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর, আর জুয়েল ভাইয়ের একদম কাছের ছোট ভাই বলতে পারেন। আচ্ছা, আমি ছোট করে কয়েকটা পয়েন্টের কথা বলবো। একটা হলো, আমরা জানি আমাদের আসলে কি করা দরকার। আপনি যে উদ্যোগটা নিয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি। তবে আমি বাংলাদেশের প্রেক্ষিতে, যেহেতু আমরা বাংলাদেশে কাজ করি, একাডেমিয়াতে কাজ করি, সেই প্রেক্ষিতে বলবো। নাম্বার ওয়ান হলো, আমরা সবাই চাই যে মাস্টার্সে বা পিজিতে ফান্ডিং দেওয়া হোক, কিন্তু সামহাও এটা এখন পর্যন্ত হয়ে ওঠে নাই। তো এইটার জন্য আমি যেটা প্রপোজ করব, একটা হলো আমরা ফান্ডিং এজেন্সি যারা আছে, বিশেষ করে এখন বিভিন্ন ব্যাংক আমাদের ফাইন্যান্স করতেছে, তো আমরা যদি একটু নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলে একটা একটা জায়গায় এসে, মানে এখন ব্যাংকগুলো ইন্ডিভিজুয়ালি ফান্ড অফার করে, এই ব্যাংকগুলা থেকে টাকাটা নিয়ে একটা সেন্ট্রাল ফান্ড করে সেখান থেকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রস্তাব। আর দ্বিতীয় প্রস্তাব হচ্ছে, আমরা ইন্ডাস্ট্রি গুলাকে রিলেশন করতে পারি কিনা, দেশি বিদেশি ইন্ডাস্ট্রি যেটাই হোক, এই ইন্ডাস্ট্রি গুলার আওতায় ছোট ছোট কিন্তু আমরা মাস অফার করতে পারি একদম অল্প টাকায়। আমাদের এখানে আসছে 10,000 টাকা স্টুডেন্টকে দিলে অনেক খুশি তারা। আপনার 30,000 টাকা প্রস্তাব দিচ্ছে, 15,000 টাকা দিলেও স্টুডেন্ট ক্ষেত্রেই হ্যাপি। ঠিক আছে? তো এটা যদি একটা এনসি থেকে আমরা পেতে পারি, তাহলে আমাদের জন্য খুবই, মানে এই প্রোগ্রাম গুলা সাস্টেইন করা খুবই সহজ। আচ্ছা, আরেকটা হলো, যেটা আমরা চাচ্ছি যে আমরা যে এখন চিন্তা করতেছি এটা সরকারের কিছুর উপর ডিপেন্ড করতে হবে, সেইটার পাশে আমরা কি নিজেরাই একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি কিনা। যেমন ধরেন, আপনার একজন এমএস স্টুডেন্ট বাংলাদেশ থেকে নেওয়ার সুযোগ আছে হয়তো, বা কোলাবোরেশন নেওয়ার সুযোগ। তো এখন আপনি হয়তো ওই প্ল্যাটফর্মে বললেন যে আমার একটা এরকম এমএসসি স্টুডেন্ট কোলাবোরেশন নেওয়ার সুযোগ আছে, সেখানে আমি আমার প্রোফাইল স্টুডেন্টের জন্য বিড করলাম বা বললাম, আপনি এই যদি এলিজিবল ক্রাইটেরিয়াতে হয়, তাহলে আমরা একটা কোলাবোরেশন, আপনার ওখানেই কাজ করলো বা আমার এখানে কাজ করলো, করে আমরা একটা এই কোলাবোরেশন একটা প্ল্যাটফর্ম ওপেন করে কোলাবোরেশনটা স্টার্ট করতে পারি। ফান্ডিং কি যে সব দিক থেকে চেষ্টা করা হতে পারে, একটা হতে পারে আমাদের দেশীয় কোনো ইন্ডাস্ট্রি দিবে কিনা, অথবা বিদেশি দিবে কিনা। যেহেতু আমি মোস্টলি কম্পিউটার সায়েন্সের কথাই বলতেছি, প্রবলেম কানাডার হতে পারে, কিন্তু আমি তো বাংলাদেশে বসেও সলভ করতে পারি, যেরকম ফ্রিল্যান্সাররা করতেছে। না তো না আমি সাজ্জাদ, চাচ্ছি হ্যাঁ বলো। জি, হ্যাঁ হ্যাঁ বলো আমি বলো। চাচ্ছি আমাদের ফার্স্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার আমাদের নিজেদের, যারা আমরা এইভাবে এই জিনিসটাকে চিন্তা করতে পারি, যে চিন্তা করতে পারি এবং আমরা এখানে নিজে যত অল্প পরিমাণে কাজটা শুরু করতে পারি। আমরা অনেক কিছু করে, অনেক নীতিমালা করে শুরু না জন্য অপেক্ষা না করে, আমার কথা হচ্ছে আমরা যারা আগ্রহী প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে আমরা কন্টেন্ট করাটা শুরু করি। আর যেটা বারবারই বলছি, আমাদের এখন কিছু স্টুডেন্ট কাজ করে, সত্যিকারে আমাদের কিছু কোলাবোরেশন দরকার ফর মানি। আচ্ছা সাজ্জাদ, মানি যদি ভালো, কিন্তু এই যে তোমার কথা কেটে যাচ্ছে। আচ্ছা আমি তোমার এটা এইভাবে শেষ করি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি 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 আচ্ছা হ্যাঁ, তোমার ওই কোলাবোরেশনের যেটা বলছো সেটা কিন্তু আবার ডিফারেন্ট একটা প্রজেক্ট, রাইট? এবং সেটা কিন্তু ধরো আমার বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট আসলো এবং তুমি বললা আমাকে, বাংলাদেশ থেকে ইমেল করলা যে জুয়েল ভাই আপনার সাথে আমি কাজ করতে চাই, সেটা তো করাই যায়। এটা হচ্ছে এটা হচ্ছে ধরো পার্সোনাল লেভেল থেকে আর কি। এটার জন্য আসলে ফ্রেমওয়ার্ক করা খুব ডিফিকাল্ট, কেউ করবে না, কেউ করবে না, বুঝছো? তো আমি তোমার প্রশ্নে আবার আসবো ইনশাল্লাহ সেকেন্ড রাউন্ডে যদি আমাদের সময় থাকে। বাট তোমার ওকে তোমার দুইটা তোমার দুইটা পয়েন্ট আমি লিখে রাখছি, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেশন। জি 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 ঠিক ওকে আছে, থ্যাংক থ্যাংক ইউ ইউ সাজ্জাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, এরপরে হাত তোলায় কে ছিল? ভাই আমি বলি, হ্যাঁ আমি মনে হয় সেকেন্ডে হাত তুলছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ 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 বলো শাওন। আগে আসবেন আগে পাবেন ভিত্তিতে আর কি। যাই হোক, সরি হ্যাঁ, ভাইয়া, আমার মনে হয় তোমার আপনি একটা, পরিচয়টা দাও, পরিচয়টা দাও, সবাই 10 সেকেন্ডে পরিচয় দিবা। আচ্ছা আমি হচ্ছি শাওন, সিএসসিউ 9 ব্যাচ থেকে। আনফরচুনেটলি আমি ক্যামেরাটা অন করতে পারতেছি না, অনেক সকাল এখানে। ওকে। তো
আমি হচ্ছে পিএইচডি করতেছি এখন স্পেনে মারি কুরি ফান্ডেড আর কি। হ্যাঁ, হুম হুম, মাশাল্লাহ, তো হ্যাঁ। ফরচুনেটলি আনফরচুনেটলি যাই হোক, আমার কিছু ফান্ডিং রিলেটেড এক্সপিরিয়েন্স হয়েছে এখানে আসার পরে। হুম হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয়েছে ভাইয়া, আপনি যেটা দিচ্ছেন অবভিয়াসলি আমি প্রথম থেকে বলি, হুম এটা অনলি ফর রিসার্চ পারপাস, রাইট? হুম হুম তো রিসার্চ পারপাসে যখন আমরা কোনো একটা ফান্ডিং করি যে কোনো দেশে, ওই ফান্ডিং এর একটা অবজেক্টিভ থাকে যে হুম আমার রিসার্চের প্রবলেমটা কি সলভ করতেছি। হ্যাঁ, হুম। আমার মনে হয় এইটা আমাদেরকে মানে মানি প্রবলেমের আগে এই প্রবলেমটা অ্যাড্রেস করাটা খুব বেশি জরুরি, যে আমি কি ধরনের প্রবলেম সলভ করব যাদেরকে দিয়ে করাবো। কারণ আমি ভাইয়া লাস্ট 3-4 বছর যাবত বাংলাদেশি স্টুডেন্টদের সাথে সুপারভাইজ করতেছি বিভিন্ন জায়গায়, এবং হুম। সাজ্জাদ ভাইয়ের সাথে আমি ইনভলভ আছি, আমার আগে ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে ইনভলভ আছি। মেইন প্রবলেমটা হচ্ছে ওদেরকে কোনো একটা প্রজেক্টে ইনভলভ করলে ওইটার কোনো সুনির্দিষ্ট নীতিমালা থাকে না। মনে করেন আমার একটা টার্গেট থাকে না যে আমি এই জিনিসটা সলভ করব কিংবা এই রিসার্চ প্রবলেমটা অ্যাড্রেস করব, যেটা বাইরের দেশগুলোতে ফান্ডেড প্রজেক্টের মধ্যে প্রজেক্টের ফান্ডিং এর প্রপোজালের মধ্যেই লেখা থাকে। হ্যাঁ, এটা ভাই আরো সাইফুল ভাই আপনি আরো ভালো বুঝবেন, যেহেতু আপনি ফান্ডেড প্রজেক্ট নিয়ে এখন কাজ করতেছেন। হ্যাঁ, হুম। এটা একটা বড় প্রবলেম। হ্যাঁ, আমি যে মানিটা ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, কার কাছে ইনভেস্ট করব। আচ্ছা, আমি আহ তোমার প্রশ্নটা বুঝছি, হ্যাঁ। আচ্ছা, আমি এটা একটা। কুইকলি আনসার করি, হ্যাঁ। জি, তাহলে পরে আমরা অন্য কারো কাছে যাই, কারণ অনেক মানুষ। আমার আরেকটা কোশ্চেন আছে ভাইয়া, আচ্ছা, তাহলে আমি বলো ওই বলো, হ্যাঁ। কোশ্চেনটা করে ফেলি। হ্যাঁ, হুম হুম আর আপনি আরেকটা কথা বলছিলেন, সেটা হচ্ছে সাবজেক্টিভ অবজেক্টিভ ইভালুয়েশন, স্টুডেন্ট সিলেকশন বা টিচার সিলেকশন। এখানে হুম আপনি দুইটা প্রবলেম ফেস করব আমরা যে কোনো ধরনের অবজেক্টিভ ফ্রেমওয়ার্ক দিলে। একটা হচ্ছে কোল্ড স্টার্ট প্রবলেম, একদম ইজি ভাবে বলি। কারো মনে করেন পাবলিকেশন নাই, সে হুম মাত্র মাস্টার শুরু করছে, তার পাবলিকেশন থাকাটা মানে কমন না আর কি। হ্যাঁ, অথবা কারো মনে করেন সিজিপিএ কম, আমরা দেখছি বাংলাদেশে অনেক কম সিজিপিএ ইউএসএ তে গিয়ে কানাডাতে গিয়ে অনেক ভালো রিসার্চ করতেছে। হ্যাঁ, তো হুম। ওইসব ক্ষেত্রে এই ধরনের যারা এইসব এইসব ব্যাপারে জিরো, তারা সবসময় পিছায় থাকবে। তো আমাদেরকে এমন একটা ফ্রেমওয়ার্ক দিতে হবে যাতে হচ্ছে এদেরকেও সুযোগ দেওয়া যায় কোনো আচ্ছা, একটা ধরনের। হ্যাঁ, আমি তোমার পয়েন্ট বুঝছি, আমি তাড়াতাড়ি আনসার করি। টাইপস অফ প্রপোজাল, তোমার প্রথমটা এটা হচ্ছে হুম, ইউরোপে তুমি যেটা বলছো ওটা ইউরোপের ক্ষেত্রে পুরোপুরি সত্যি। আমি এটাই জানি যে ইউরোপে খুবই গোল বেসড রিসার্চ হয়, হ্যাঁ। হুম, কানাডাতে এটা অনেকটা ওপেন। যেমন ধরো আমি প্রপোজাল যেটা লিখছি, আমাকে প্রপোজাল অনুযায়ী টাকা দিছে, এখন দেখা যাবে প্রপোজালের সাথে আমার আগামী 5 বছরের রিসার্চের কোনো মিলই নাই, তাও কোনো সমস্যা নাই, রিসার্চ ভালো হইলেই হইলো। এটা হলো একটা, হ্যাঁ। আর দুই হচ্ছে কোল্ড স্টার্ট যে প্রবলেমটা বলছো, এগেন এটা আমি আরেকজনকে অলরেডি আনসার করছি। হুম। পাবলিকেশন জিরো হইলেও তুমি চান্স পাচ্ছ কিন্তু, হ্যাঁ। এখন ধরো তুমি বলতে চাচ্ছ যে একটা স্টুডেন্ট যার পাবলিকেশনও নাই, সিজিপিও খারাপ, সবকিছু খারাপ, সেও তো ভালো হইতে পারে। হ্যাঁ, সেটা তো হইতেই পারে, কিন্তু তুমি যদি তাকেও নিয়ে আসতে চাও, তাহলে তুমি কখনোই তো কোনো ফ্রেমওয়ার্ক দাঁড়া করাইতে পারবে না। বুঝতে পারছো? এক্স্যাক্টলি ভাইয়া। এখন এমন একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে চিন্তা করতে, যেহেতু এটা থিঙ্কিং, এটা এমন না যে আমরা ফিক্স করে ফেলতেছি, না, যেটাতে সেটাই। হুম, আপনার কন্টিনিউয়াস ইভালুয়েশনের মাধ্যমে রাইট, পিছনের ওদেরকেও সুযোগ রাইট। দেওয়া হবে। মনে করেন কিন্তু একটা শাওন, স্টুডেন্ট সে তুমি আমাকে পারফর্ম করলো তুমি না। আমাকে একটা সেন্টেন্সের শর্ট আনসার দাও। হুম। সেটা হচ্ছে আহ, আহ, আমি জানি না সেন্টেন্সটা এভাবে কিভাবে বলবো আমি, যে তুমি যে বারবার বলছো পিছনের ওদেরকেও সুযোগ দেওয়া হোক। তুমি কি পৃথিবীর কোথাও দেখছো যে একটা স্টুডেন্ট সব দিক থেকেই যদি পিছনে থাকে, তাকে ফুলি ফান্ডেড স্কলারশিপ দেওয়া হয়? এটা না, দেখছো কোথাও? অবভিয়াসলি না ভাইয়া। হ্যাঁ, যেমন মনে হ্যাঁ। করেন একটা স্টুডেন্ট মাস্টার্সে ভর্তি হইলো, তার ব্যাচেলর হুম রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনি তাকে স্কলারশিপটা দিচ্ছেন। হুম। কিন্তু এখানে মাস্টার্সের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার রেজাল্টের উপর ডিপেন্ড করে কন্টিনিউয়াস ইভালুয়েশনটা কিন্তু সম্ভব। বা মাস্টার্সে থাকাকালীন সে মনে করেন নন ফান্ডেড আছে, ওই অবস্থায় হ্যাঁ, সে পাবলিকেশন নন করলো। ফান্ডেড থেকে ট্রান্সফার করার ব্যাপারটা, ওকে, এটা এক্স্যাক্টলি। এটা আমি লিখে রাখছি। জি ভাই, আমি এটাই বুঝাচ্ছি ট্রান্সফার, আর কি। ওকে ওকে ওকে, ট্রান্সফার ফ্রম নন, ওকে। আরেকটা হচ্ছে পরেরটা, হ্যাঁ। আপনার পাবলিকেশনের ফান্ডিংটা কোনখান থেকে আসবে। মনে করেন আপনি যখন না, আহ সেটা কিন্তু আমি বলছি টিচারদেরকে ইনসেনটিভ দেওয়া হবে। জি, অনেক ক্ষেত্রে বুঝছো? ভাইয়া টিচারদের যে ইনসেনটিভ দেওয়া হবে ওইটার দিয়েও আপনি এ স্টার কনফারেন্স বা জার্নাল এগুলো ধরতে পারবেন না, কারণ এগুলো তো হিউজ পরিমাণ একটা এখন মানি এখন দেখো, বরাদ্দ আমাদের আছে তো দরকার। বাংলাদেশে তো এটা লিমিটেশন আছে, এটা নিয়ে আমাদের কাজ এক্স্যাক্টলি, করতে হবে, তাই না? এটা এক্স্যাক্টলি। নিয়ে কাজ, এখন ধরো আমি যদি গভর্নমেন্টকে প্রপোজাল দিই যে জি, আমাকে শুধু কম্পিউটার সায়েন্সের জন্য বছরে 1,000 কোটি টাকা দিবেন, আমার হ্যাঁ, প্রজেক্টটা তো শুরুতেই মারা যাবে, এক্স্যাক্টলি ভাইয়া। তাই না? এইটাও সো আমাদেরকে আসলে মানে তারপরে কোনো একটা প্ল্যান থাকতে হবে আর কি, মানে হ্যাঁ আমাদেরকে হ্যাঁ হ্যাঁ। ফরওয়ার্ড লুকিং। জাস্ট ওকে, এতটুকুই। ওকে, আমি আর থ্যাংক ইউ শাওন, ইয়া না থ্যাংক করি ইউ। ভাই। হুম। তারপরে
ভাইয়া আমি আদিব আহমদ অনিক চিটো ইউনিভার্সিটি থেকে 11 ব্যাচ, এখন কারেন্টলি ইউএসএ তে আছে একটা স্টার্ট আপ কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে। আমার জন্য প্রায় রাত 2টা ঘুম চলে এসেছে। শর্ট করে বলি, আমি যে পয়েন্টগুলো চিন্তা করছি ভাই, সেই পয়েন্টের 5টা পয়েন্ট চিন্তা করছিলাম, তার মধ্যে 4টা পয়েন্ট শুরুতে মঞ্জুর ভাই, এরপর সিরাজুল মনির আপু, ম্যাকবা ভাই, শাওন ভাই প্রায় তুলে আনছে। তাও আমি একটু গুছাই শর্ট করি, 2 মিনিট সময় যেহেতু। প্রথম পয়েন্ট ভাই হচ্ছে, ভাইয়ের যে প্রথম টপিকটা ছিল সেই টপিকে একটা কথা ছিল যে ভাই ফান্ড এবং ফান্ড কিভাবে ম্যানেজ হয়, ভাই সুন্দরভাবে গুছাই বলছেন যে কিভাবে ম্যানেজ হওয়া পসিবল। তো আমি ছোট করে আমার ইউএস এর ছোট্ট একটু এক্সপিরিয়েন্স থেকে বলি। এখানে কিন্তু যখন প্রফেসররা ফান্ড হিসেবে গ্রান্ট লেখে বা মোস্টলি তারা টার্গেট করে এনআইএইচ, এনএসএফ এই ধরনের কিছু টার্গেটেড ফান্ড। বিশেষ করে এনএসএফ এর ফান্ড গুলো মিলিয়নের নিচে দেয় না, হুম হুম এনআইএইচ এর ফান্ড গুলাও 100K এর নিচে দেয় না। আমি নিজেও এনআইএইচ, হুম এনএসএফ ফান্ডে কাজ করছি। তো হুম আমাদের দেশে যদি স্ট্রাকচারালি ভাবে ডেভেলপ করা পসিবল এবং গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় যে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট গুলা হুম এইভাবে ইউনিভার্সিটি গুলার কাছে তারা প্রপোজাল রাখবে, তোমরা গ্রান্ট লেখো এবং উদ্দেশ্যমূলক রিসার্চ, যেটা একটু আগে শাওন ভাই বললেন যে উদ্দেশ্যমূলক রিসার্চ থাকবে, সেটার মধ্যে লেখা। এবং এখানে কিন্তু গ্রান্ট কিন্তু অ্যাকসেপ্ট হয় যে প্রথমে হচ্ছে স্মল গ্রান্ট, তারপরে বিগ গ্রান্ট, কারণ হচ্ছে তারা স্টেপ বাই 2 বছরের জন্য দেয় বা 5 বছরের জন্য দেয়, হুম সেটার থেকে পরবর্তীতে গেলে আরো বাড়বে। এবং তো এইভাবে যদি একটা স্ট্রাকচার দাঁড় করানো যায়, যেহেতু এটা আমরা ধীরে ধীরে সরকারের কাছে পার করবো এবং সরকারকে যদি এরকম একটা স্ট্রাকচারের কথা বলা যায়, প্লাস আমাদের দেশে অনেকগুলো রিসার্চ ইনস্টিটিউট আছে, আইসিডিডিআরবি আছে বা ডায়েরি ইনস্টিটিউট বা মলিকুলার ইনস্টিটিউট, অনেক কিছু আছে। এইসব ইনস্টিটিউটের অনেকগুলো রিসার্চ যেগুলো ইনস্টিটিউট নিজেদের মধ্যেই রাখে, কিন্তু সেই ইনস্টিটিউট গুলোকে যদি বলা হয় যে আপনারা এরকম ফান্ডের বিনিময়ে আমাদের ইউনিভার্সিটি গুলোতে ইনভেস্ট করবেন, রিসার্চ করবে গোল বেসড, বা আমরা হুম আপনাদের এখান থেকে এক্সপেরিমেন্টাল রিসার্চ যেগুলো সেগুলো আমরা নিয়ে নিব ইউনিভার্সিটি গুলা, হুম তার বদলে আপনারা ফান্ড দিবেন, সেইভাবে আমরা আপনাদেরকে রেজাল্ট দেবো। সেই ক্ষেত্রে সেই ইনস্টিটিউট গুলারও রিসার্চ গুলো ফোকাস থাকবে এবং একটু সাইড রিসার্চ গুলা বা হচ্ছে বা নিউ রিসার্চ বা হচ্ছে ইনোভেটিভ রিসার্চ বা এই ধরনের ব্যাপারগুলা, নোবেল রিসার্চ গুলা, সেগুলো তখন ইউনিভার্সিটি গুলো প্রপোজ করতে পারবে। প্লাস অন্যরা অলরেডি বলেছে যে ব্যাংকিং এবং বিভিন্ন প্রাইভেট সেক্টর গুলো ইনভেস্টমেন্ট তো আছে, বিশেষ করে ডিফেন্স সেক্টরে কিন্তু প্রচুর টাকা আছে। এবং ডিফেন্স সেক্টর শুধুমাত্র যদি তাদের এমআইএসটি, বিইউপি এগুলো থেকে বের হয়ে এসে বাকিগুলোর মধ্যেও যদি তারা এক্সপেন্ড করে রিসার্চে, সেটা অনেক হেল্প হবে। সেকেন্ডলি ভাইয়ার একটা ছিল ইভ্যালুয়েশন সেক্টর, এন্ড ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আসলে প্রথম প্রথম অনেক কিছুই হচ্ছে আমরা ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আহ ফিক্স থাকি, একটা থিওরির উপর থাকে বা একটা মোরালিটির উপর থাকি, বাট ধীরে ধীরে ওখানে একটা রাজনীতিকরণ চলে আসে। আমরা যে জিনিসটাকে আর নিরপেক্ষ রাখতে পারি না, তো এই জিনিসটা নিরপেক্ষ রাখার ব্যাপারে যদি একটা নীতিমালা বা একটা সংবিধান তৈরি করে রাখা যায় যে এই জায়গায় নিরপেক্ষতার ক্ষেত্রে এভাবে এভাবে হবে, সেটা খুব ভালো হয়। আম, আর তৃতীয়ত হচ্ছে ভাইয়া, অলরেডি হচ্ছে দুজন কোলাবোরেশনের কথা বলছেন, এই কোলাবোরেশন অলওয়েজ পসিবল, বাইরের সাথে কোলাবোরেশন পসিবল। বাইরে অনেক বাংলাদেশ এবং বিভিন্ন দেশে ইউনিভার্সিটি, ইভেন আমি যদি কার্ল এন্ডারসন বা ডক্টর শাহাদাত হোসেনের যে একটা কম্বিনেশন আছে সেটা আমরা দেখছি, যে সেটার কম্বিনেশন অনেক ভালো রেজাল্ট আমাদের ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আসছে। এই ধরনের কম্বিনেশন গুলা যদি পার্সোনালি বিল্ড আপ করার ক্ষেত্রে সুযোগ দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে হচ্ছে যদি এই ধরনের কোলাবোরেশন রেজাল্ট গুলা বাংলাদেশেও ইমপ্লিমেন্ট করার একটা স্কোপ তৈরি করা যায়, এবং যেই কোলাবোরেশন করে বাইরের প্রফেসরকে ইন্টারেস্টেড ফিল করবে দেশে কাজ করানোর জন্য, সেটার জন্য যদি টিচারদের মধ্যে একটা ইন্টারেস্ট আনা যায়, তাহলে যেসব প্রফেসররা বিদেশে গিয়ে পিএইচডি করে দেশে ফিরে এসে আবার বাংলাদেশ ইউনিভার্সিটিতে কাজ করবে, তারা তখন তাদের ওই পুরনো প্রফেসরের সাথে কাজ এক্সটেন্ড করার অনেক চেষ্টা করবে এবং সেখান থেকে লিয়াজোটা অনেক ভালো হবে এবং দেশ থেকে বাইরের খুব সহজে স্টুডেন্টদের আসাটাও সহজ হবে এবং দেশে থাকাটাও, দেশে রিসার্চ করে এক্সপ্লেন করাটাও সহজ হবে, প্লাস থ্যাংক ইউ এক্সট্রা ফান্ড আসবে। জি ভাই। থ্যাংক ইউ আদিব। অন্যদেরও কোয়েশ্চেন নিতে হবে, সরি আসলে, বাট তোমার পয়েন্টগুলো খুবই ভ্যালিড। আমি জাস্ট কুইকলি বলি, তুমি যে বলছো সেটা হচ্ছে অনেকটা এরকম যে ডেভেলপিং ফান্ডিং এজেন্সিস লাইক এনএসএফ, এনসার্ক এরকম, বা আইসিডিডিআরবির সাথে কাজ করা। আইসিডিডিআরবির সাথে কাজ করা অবশ্য সেপারেট। এনএসএফ, এনসার্কের মতো ডেভেলপ করার যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে, মনে করো বাংলাদেশে যে ইউজিসি বলে একটা জিনিস আছে, যারা হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ দেয়, তো এরা তো এক ধরনের এজেন্সি। তো ওটার সাথে আমি ডিল করছিলাম। আম, তো আমার এক্সপিরিয়েন্স খুবই 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 খারাপ। হ্যাঁ। আর তুমি যেটা বলছো ইভ্যালুয়েশন সিস্টেম চেঞ্জ হয় ওভার টাইম, এটা আমারও একটা ওয়ারি যে আমরা যেটা বানাই দিব 2 দিন পর হয়তো সেটা চেঞ্জ করে ফেলবে। এখন এটা তো আমরা সলভ করতে পারবো না। এই জন্যই ওই যে সাবজেক্টিভ থেকে বের হয়ে অবজেক্টিভে গেলাম আর কি। আর তুমি যে কোলাবোরেশন বলছো ওটা কিন্তু এখানে ডেভেলপ করার কিছু নেই, ওটা পুরোপুরি পার্সোনাল লেভেলে। যেমন ধরো আমি যদি এখন চিটাং ইউনিভার্সিটিতে একজন ভালো প্রফেসর পাই, যে হচ্ছে একটা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স বা পিএইচডি করতেছে, এমন ছেলের সাথে আমার সাথে কাজ করাইতে চাই, আমি তো রাজি। এটা তো আমার জবের পার্ট। সো ওইটা পার্সোনাল লেভেল থেকে অ্যাপ্রোচ করলে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। বাট ওটা নিয়ে আমরা পরে কথা বলবো আবার সেকেন্ড রাউন্ডে যদি সময় থাকে। থ্যাংক ইউ ভাই। ওকে, নেক্সট।
হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমি জাহিনুদ্দিন, সিএসসি 17 ব্যাচের। আপাতত অনেক যা বললো ভাইয়ারা বা আপনি যা বলছেন সবই খুব ভালো কথাই বলছেন। আমি জাস্ট একটা জিনিস মেনশন করতে চাই, মাস্টার্স এর ক্ষেত্রে অনেক সময় আমাদের ইভালুয়েটটা করা হয় যে কে মাস্টার্স এ এন্ট্রি করবে বা কে মাস্টার্স এ ফান্ডিং পাবে। ওটা ডিপেন্ড করে অনার্স থিসিসের উপর বা অনার্স এর থিসিস পেপারটা কিভাবে হয়েছে। তো অনেক পাবলিকের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক সময় দেখা যায় যে তার সুপারভাইজার কে হবে সে এটা নির্ধারণ করতে পারে না। একটা র্যান্ডম লটারির মাধ্যমে সুপারভাইজার নির্ধারণ হয় এবং ওখানে যেহেতু সুপারভাইজারে তেমন ইনসেনটিভ থাকে না, সেও সব ক্ষেত্রে এত কেয়ার দেয় না। তো ওইটার উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তীতে আমরা যারা মাস্টার্স বিদেশে বলেন দেশে বলেন যেখানে ফান্ড বা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই, তাদের ওই ইভ্যালুয়েশনটা ওইটার ভিত্তিতে অনেক সময় হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কি কোনোভাবে অনার্স এর এই সুপারভাইজারদের একটু রেসপন্সিবিলিটি ওইটা মেনটেন করার কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা? আরেকটা এটা হচ্ছে, আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ আরেকটা হচ্ছে একটু আগে একজন আপু, সিনিয়র আপু বলছিলেন যে হয়তো কম্পিউটার সায়েন্সে অনেক পাওয়া যায় আমাদের রিসার্চের জন্য, কিন্তু অন্য সাবজেক্ট গুলোতে যেমন বায়োলজি সাবজেক্টে পাওয়া যায় না। ওটা আরেকটা, ওইটা সলভ করার একটা ওয়ে হয়তো বা আমি দেখেছি, যেমন আমার নিজের ওয়াইফ ও চিটাগং ইউনিভার্সিটি বোটানি ডিপার্টমেন্ট থেকে পড়ছে, কিন্তু এখন যেহেতু ঢাকায় আছে ও হয়তো বা ঢাকা ইউনিভার্সিটির কোনো বোটানির সাবজেক্টে মাস্টার্স করতে যাচ্ছে, কিন্তু ওটা অ্যালাউড না। অনেক হুম সাবজেক্টে পাবলিক ইউনিভার্সিটি অ্যালাউড না নিজের ভার্সিটির হুম স্টুডেন্ট ছাড়া। সো ওটা যদি অ্যালাউ করা হয় তাহলে হয়তো বা অন্য কোনো ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট সে অন্য কোনো ইউনিভার্সিটি মাস্টার্স এর ফান্ডিং নিতে পারবে। রাইট, এটা 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 ভালো পয়েন্ট, আমি লিখে রাখছি, থ্যাংক ইউ। নেক্সট। ওই অ্যান্সারটা যে না থাকলে অনার্স আমি বলতে পারি। লেভেলের মাস্টার্স আর সরি, কে কথা বলছিলেন? ভাই আমি ওই অ্যান্সারটা মানে ওটা কিভাবে সলভ করা যায় অনার্স লেভেলের ও ওকে, থিসিসটা। আমি আমি লিখে রাখছি। আসলে সবগুলা সলিউশন তো এখন বললে লাভও হবে না, বাট যেমন ধরো সুপারভাইজার লটারি সিস্টেম, যেটা লটারির মতো, ওইটা বাদ দিতে হবে। এখন এটা যেমন এমন হইতে পারে যে আমার এই 5জন সুপারভাইজার সিলেক্ট হয়েছে এই বছর বা কারেন্টলি, রাইট, যারা হচ্ছে এই ফান্ডেড প্রোগ্রামে সুপারভাইজ করতে পারবে। আমার এই 15জন স্টুডেন্ট বা 10জন স্টুডেন্ট সিলেক্ট হয়েছে। এখন এই স্টুডেন্টরা তাদের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী এই সুপারভাইজার থেকে সিলেক্ট করবে। বাট সেক্ষেত্রে একটা প্রবলেম হইতে পারে যে একজন সুপারভাইজার 10জন পেয়ে যাচ্ছে, আরেকজন কিছুই পাচ্ছে না। সেক্ষেত্রেও একটা আমাদের বাউন্ডারি থাকবে যে হ্যাঁ, পছন্দ অনুযায়ী হবে, তবে আপ টু 5 অর সামথিং লাইক দ্যাট, এরকম আর কি। এটা কি আনসার করছে তোমার কোশ্চেন? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। নজরুল ভাই। হ্যাঁ, জি ভাই, আসসালামু আলাইকুম। কার সিরিয়াল? আসসালামু আলাইকুম। কার সিরিয়াল? আচ্ছা, আপনি শুরু করছেন, সবাই 2 মিনিট ভাই। আচ্ছা, আমি ডক্টর নজরুল ইসলাম, ইউনিভার্সিটি অফ আরকানসাতে পোস্ট ডক করতেছি। বাংলাদেশে IUBAT তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম সর্বশেষ, প্রাইভেট ইউনিভার্সিটি উত্তরা, ওখানে। তো আমি এতক্ষণ শুনতেছিলাম, মোটামুটি অনেকেই বলে আসছে, অনেক কিছু এসে গেছে। একটু আগে যিনি বললেন উনি, যেমন ঢাকা ইউনিভার্সিটির বিশেষ করে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সোফার আই নো, তারা এটা করছে যে বাইরের স্টুডেন্ট নেওয়া, কারণ তাদের বেশিরভাগ স্টুডেন্ট গুলা বিদেশে চলে আসতেছে, যার কারণে মাস্টার্স স্টুডেন্ট পাচ্ছে না। হুম তারা অন্য ইউনিভার্সিটি থেকে, ইভেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। জাহাঙ্গীরনগরও কম্পিউটার সায়েন্সে মনে হয় এরকম ইভিন প্রোগ্রাম আছে, যারা বাইরের স্টুডেন্ট গুলা নিচ্ছে। তো এরকম যদি চিটাগং ইউনিভার্সিটি অথবা বরিশাল বা ওই ইউনিভার্সিটি গুলাও নেয়, এদেরকে ফলো করে, হুম তাহলে এই জিনিসটা সলভ হবে। এটা বুয়েটেও আছে। বুয়েটের কম্পিউটার সায়েন্সের মাস্টার্সে বাইরের থেকেই নেওয়া হয়। এক্স্যাক্টলি, হুম। এক্স্যাক্টলি। কেমিস্ট্রি তো এরকম নাই। তো আমি হলো আচ্ছা কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি গুলাও জানি আর কি। আচ্ছা। তো এটা একটা। আরেকটা হলো যে এখন যেমন আমরা যখন মাস্টার্স করতেছিলাম তখন আমরা NIST একটা ফেলোশিপ পাইছিলাম, যদিও খুব ওই ফোর অ্যামাউন্ট। এখন ওইটাকে মডিফাই করে কি ওই মিনিস্ট্রির আন্ডারে তোমরা ইয়ে করতে চাচ্ছ, নাকি অন্য এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে যে প্রপোজালটা এখন যাচ্ছে, এটা কাদের আন্ডারে না যাবে? না, এই প্রপোজালটা আমরা এখনো অথরিটি ঠিক করি না। এই প্রপোজালটা হচ্ছে যে এরকম একটা প্রোগ্রাম শুরু হওয়া দরকার,
এখন ধরেন আমি কম্পিউটার সায়েন্সের কথা দিয়ে শুরু করতেছি এই কারণে যে কম্পিউটার সায়েন্সের আইটি উপদেষ্টার সাথে আমাদের নিজের কম্পিউটার সায়েন্সে পড়া একজন মানুষ আছেন এখন, উনাকে এটা পুশ করা। এরপরে ধরেন ওনারা যদি এটা চালু করতে পারে, এটা একটা এক্সাম্পল হবে ফর আদার ডিপার্টমেন্টস, বুঝছেন? এখন বুঝতে তখন পারছি। তারা ঠিক করবে এটা কি এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে হবে না কি হবে, এটা তারা ঠিক করবে। কিন্তু আমরা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছি যে হু এভার ইউ আর, ইফ ইউ ফলো দিস ইট ক্যান বি ডান। ওকে, এখন মানে এক্সিস্টিং একটা প্রোগ্রাম আছে যেটা এনআইএসটি ফেলোশিপ দেয়, যেটা মাস্টার্স পিএইচডির জন্য দেয়। যদিও অ্যামাউন্ট খুবই পুয়ার এবং হুম সিলেকশন একটু প্রবলেম আছে, বাট হুম। স্টিল হ্যাভ এ সামথিং লাইক এনআইএসটি ফেলোশিপ, যেগুলো আমরা মাস্টার্স এর সময় পেয়ে আসছি আর কি। আচ্ছা, আরেকটা হলো যে এনআইএসটি ফেলোশিপটার ইলাবোরেশন কি এনআইএসটির? আমাদের সময় দুইটা মিনিস্ট্রি একসাথে ছিল, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরকম মিনিস্ট্রি অফ আচ্ছা সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখন আচ্ছা দুইটা মিনিস্ট্রি মানে আলাদা করে ফেলছে। আচ্ছা, এটা কি বাংলাদেশে যারা মাস্টার্স করে সবাই পায়? এরা সিলেক্টেড পায়, চিটাগং ইউনিভার্সিটি কেমিস্ট্রি থেকে অ্যাটলিস্ট 5-7 জন করে পায় প্রতি বছরে। আচ্ছা, কত টাকা দেয়? আমাদের সময় আমরা 50,000 পাইছি সেই 2008 সালে। মানে মাসে? না না, ইন টোটাল, না মানে ওইটা ওই থিসিসটা করার জন্য। 2 বছরে 50,000 টাকা দিয়ে একটা মানুষ আর কি করবে? না না, 2 বছর না, ওই যে 6 মাস করে আর কি থিসিস। আমি আচ্ছা বলতেছি just মানে এক্সিস্টিং খুবই পুয়ার অ্যামাউন্ট একটা আছে যেটা বলছিলাম আর কি আমি। আচ্ছা, না ঠিক আছে ভাই, আমি এটা লিখে রাখছি ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আরেকটা জাস্ট একটা কথা বলি, হুম হুম যেমন এখানে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যেটা বলতেছিল, যেমন প্রত্যেক সাবজেক্টের কিন্তু ইন্ডাস্ট্রি আছে, যেমন ব্যাংকিং হলো যারা বিজনেসে পড়ে, কম্পিউটার সায়েন্স রবি অথবা এগুলা, অথবা কেমিস্ট্রির ক্ষেত্রে কাফকো হইতে পারে। তো প্রত্যেকের কিন্তু প্রত্যেক সাবজেক্টের কিন্তু ইন্ডাস্ট্রি বা অথবা এনজিও হইতে পারে যারা সোশ্যাল সায়েন্সে পড়ে। হুম হুম। তাহলে যদি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হয় সেক্ষেত্রে সাবজেক্ট বেস যদি এই প্রোগ্রামগুলো নেয় সেক্ষেত্রে এগুলা ইজি হয় আর কি। কারণ কেমিস্ট্রির কেউ গিয়ে কম্পিউটার সায়েন্স গিয়ে ফাইন্যান্স করতে চাইবে না, বা বা রবি গিয়ে কেমিস্ট্রির ফাইন্যান্স করতে চাইবে না। হুম। না তো সেটা তো অবশ্যই, সেটা তো হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ ওরকম করলে সুবিধা আর কি। আর কেমিস্ট্রির জন্য যেমন বিসিএস আছে, বাংলাদেশে অ্যাটমিক এনার্জি আছে, হুম হুম। এদের মাধ্যমেও ফান্ডিং অথবা ফান্ডিং অথরিটি বা রিসার্চ এগুলাতে নেওয়া যাইতে পারে আর কি, কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা হতে পারে আর কি। ওকে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, ইনশাল্লাহ আবার কথা হবে। অনেকদিন পরে কথা হলো, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, হ্যাঁ। থ্যাংকস ফর অর্গানাইজিং সাচ কাইন্ড অফ প্রোগ্রাম অর না ইনশাল্লাহ শুরু হোক, শুরু হোক, আমি তো আগামী 4 মাস আবার ইনএক্টিভ হয়ে যাব, আজকে শুরু করাই দিলাম আর কি। আচ্ছা নেক্সট। আসসালামু আলাইকুম জুয়েল, আমি সাবরিনা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে সিএসসি সবার উদ্দেশ্যে একটু বলছি, যদিও জুয়েল আমাকে চেনে। আমি সিএসসিইউ 3rd ব্যাচ, বর্তমানে আইআইইউসি তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। তো এই যে প্রস্তাবটা, এটা আসলে খুবই ভালো একটা প্রস্তাব, খুবই ভালো, এটা খুব দরকার ছিল। তবে এটা থেকে এখন যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে আমাদের মূলত অবজেক্টিভ হলো মানসম্মত এমএস পিএইচডি ডিগ্রিগুলো যেন হয়, এবং ওটার জন্য মানসম্মত স্টুডেন্ট যেন পাওয়া যায়, তাই না? এবং এবং সুপারভাইজার। এবং সুপারভাইজার। আচ্ছা, তো এখন এটা করতে গিয়ে আসলে যেটা আমি বলবো সেটা হচ্ছে, যেহেতু এটা বাংলাদেশের পার্সপেক্টিভে আলোচনাটা করা হচ্ছে, তো এটার জন্য এক্সিস্টিং যারা মাস্টার্স পিএইচডি স্টুডেন্ট আছে আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে, তো তাদের সাথে মনে হয় আগে একটা তাদের কাছ থেকে সার্ভে করে একটা স্ট্যাটিস্টিক্স নেওয়া উচিত, যে তাদের ক্ষেত্রে অনেকেরই দেখা যায় মাস্টার্স ডিগ্রিটা হচ্ছে না, পিএইচডি ডিগ্রি হচ্ছে না। কেন হচ্ছে না? এটার সমস্যাটা কোথায়, চ্যালেঞ্জ গুলো কোথায়? এটার চ্যালেঞ্জটা কি আসলেই টাকা কিনা, নাকি আরো অন্য কিছুও আছে? যেমন আমি যেটা বলবো সেটা হচ্ছে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে যেসব টিচাররা আছেন তারা কিন্তু অনেকেই এখনো পিএইচডি করে উঠতে পারেন নাই, এমনও আছে তাদের অনেকে এখনো মাস্টার্স ডিগ্রিটাও তাদের হয় নাই। হ্যাঁ, তো এটার পিছনে কারণটা কি? এটা কি এরকম যে তারা যেহেতু জবে আছেন, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচার হিসেবে আছেন, তাদের ওয়ার্কলোড কি অনেক বেশি, নাকি তাদের সুপারভাইজারদের উদাসীনতা, সুপারভাইজাররা বিভিন্ন জায়গায় এঙ্গেজ, ওনারা স্টুডেন্টদের কি সময় দিতে পারছেন না, নাকি স্টুডেন্টরা তাদের ওয়ার্কলোডের কারণে, তাদের জবের ওয়ার্কলোডের কারণে এটা পেরে উঠছে না, নাকি আসলে ফান্ডটা ইম্পর্টেন্ট? এবং ফান্ডটা আসলে কত হওয়া উচিত? তাহলে যেহেতু তারা এখান থেকে একটা স্মার্ট স্যালারি ড্র করে, তাহলে সেক্ষেত্রে তাকে কত ফান্ড দিলে সে এই জায়গাটা ছেড়ে এখানে অফ রেখে
সে তার পড়াশোনাটা রিসার্চটা কন্টিনিউ করতে পারবে। হ্যাঁ, এই বিষয়টা মনে হয় আগে একটা সার্ভে করা উচিত। সার্ভেটা করলে টাকার পাশাপাশি বাকি সব চ্যালেঞ্জগুলো উঠে আসবে, এবং এরপর কোথায় আমাদের ফোকাস করা উচিত এটা ফ্রুটফুল করার জন্য, সেটাও মনে হয় তখন বের করা যাবে। ভেরি গুড পয়েন্ট। এখানে দুইটা পয়েন্ট তোমার কথা থেকে খুব ইম্পর্টেন্ট। একটা আমি নিজেই দেখছি এবং ডিল করছি। সেটা হচ্ছে ধরো বুয়েটে যারা মাস্টার্সে ঢুকছিল আমাদের সার্কেলে, ইনফ্যাক্ট টু বি ভেরি অনেস্ট আমি নিজেও বুয়েটে ঢুকছিলাম। আমি 2 দিন ক্লাস করে বুঝছিলাম যে এখানে আসলে মাস্টার্স করে কোনো মিনিং নাই। ফার্স্ট অফ অল হয়তো হবেও না কোনোদিন, আর সেকেন্ড অফ অল হইলেও ভালো কিছু হবে না। এর কারণ ছিল আমার কাছে মনে হয়েছে যে টিচারদের উদাসীনতা, এটা আমার কাছে মনে হয়েছিল। বাট এখন হয়তো চেঞ্জ হয়েছে। আরেকটা হচ্ছে, হ্যাঁ এটা তো ঠিক যে কেউ ফুল টাইম জব করে ফুল টাইম রিসার্চ করা একই ইয়াতে সম্ভব না। বাই দা ওয়ে আমার এখানে আবার ক্লারিফাই করা উচিত, বুয়েটের সব টিচার তো আর একরকম না, বা কোনো পাবলিক ইউনিভার্সিটির সব টিচার একরকম না। তো এখন ধরো একটা প্রফেসর একটা স্টুডেন্টকে পিএইচডিতে হায়ার করলো, এটা কেন থেমে যায়, কাজ কেন থেমে যায়? কারণ ওই যে ইয়ারলি প্রগ্রেস রিপোর্টটা দেখা হয় না। এখন ধরো তুমি যদি একটা প্রফেসরকে একটা ক্রিটিসাইজ করার একটা সিস্টেম থাকে যে কি ব্যাপার আপনার 3টা মাস্টার্স স্টুডেন্ট বা 2টা পিজি স্টুডেন্ট, কারো তো কোনো প্রগ্রেস হচ্ছে না, তো এই যে পয়েন্ট সিস্টেম আর কি, তো তখন কিন্তু তারা সিরিয়াস হবে। ধরো আমরা এইসব দেশে আমরা সিরিয়াসলি কাজ করতে বাধ্য, কারণ আমাদের চাকরি ডিপেন্ডই করে এটার উপর। আমি যদি খারাপ পারফরমেন্স দেখাই আমি বাদ পড়ে যাব। তো এখন এটা তো আর একদিনে চালু করা সম্ভব না। আর এটা কিন্তু আরেকটা ভালো প্রশ্ন যে ধরো কেউ একজন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ফুল টাইম লেকচারার হিসেবে কাজ করছে, তাহলে কি সে এই ফান্ডের আন্ডারে আসবে কিনা? কারণ একদিকে সে এখান থেকে ফুল টাইম স্যালারি পাচ্ছে, আবার পিএইচডি করে আবার এখান থেকে 40,000 টাকা বেতন পাচ্ছে। তো এটা কি ফেয়ার হবে কিনা? তো এটা একটা ভালো প্রশ্ন। থ্যাংক ইউ। আরেকটা বিষয় যেটা ভুলে গেলাম এখন, তোমার ডিসকাশনের মাঝখানে আসছে, তোমার কথার অ্যাসপেক্টে। আচ্ছা, একটা আচ্ছা সেকেন্ড মনে, সেকেন্ড রাউন্ডে আমরা হ্যাঁ কথা বলবো মনে তাহলে। পড়লে বলবো, হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ, পড়লে থ্যাংক ইউ বলবো, থ্যাংক ঠিক ইউ আছে, থ্যাংক ইউ, হ্যাঁ। থ্যাংক ইউ। নেক্সট কেউ কি আছে? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জুয়েল, কেমন আছো? আমি আপনার আমি চেহারা। আচ্ছা, সরি, আমি তো আচ্ছা, আমি হচ্ছে আব্দুল্লাহ মাসুদ মজুমদার। ও ভাই, কেমন আছেন? জানি। হ্যাঁ হ্যাঁ, আছি ভালো, আলহামদুলিল্লাহ। আমি আসলে প্রথমে দুঃখিত যে আমি ফোরামে আসলে বলার মতো যোগ্য পাবলিক না। হ্যাঁ, ঠিক আছে। না না, কি তো বলেন এগুলা? না না, তো যাই হোক, আমি আসলে তোমার এটা দেখে খুব ভালো লাগছে। আমি আসলে কিছুক্ষণ হয় 5 মিনিটের মধ্যে জয়েন করছি। তো আমার জাস্ট নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে কিছু তোমার যে অ্যাটেম্পটা দেখে খুব ভালো লাগলো, এবং ওটা কয়েকটা জিনিস শেয়ার করার জন্য আসলে জাস্ট কিন্তু আমি ভাই ভাই সরি ভাই, সবার জন্য সময় 2 মিনিট, দুই না না মিনিটে না, পারবেন? রাইট রাইট না, আমি হ্যাঁ, আমি দুই এক মিনিট মিনিট এক মিনিট এক মিনিট আচ্ছা এক মিনিট সরি, এক মিনিট। থ্যাংক ইউ আচ্ছা, হ্যাঁ। না না না, যেটা হচ্ছে আমি হয়তো একজনকে দেখলাম, যেমন আমি বোটানিতে পড়ছি, হ্যাঁ, চিটিং ইউনিভার্সিটি, জানো হয় কিনা। তো আমি এখানে, আমি কিন্তু এখন বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট চিটং এ একটা রিসার্চ অর্গানাইজেশন আছে, হ্যাঁ, রিসার্চ সাবজেক্ট হিসেবে। তো আমার কাছে যেটা মনে হলো যে একজন বলছিল, আমি যখন এখানে আসার পর আমি চিন্তা করলাম যে ফরেস্ট্রিতে এমএস করবো চিটাগং ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ। তো হুম পরে দেখলাম যে না, এটা সম্ভব না। এই যে বারগুলা একটা সহজ করা, হ্যাঁ, যে আমাদের এই বারগুলো কেউ যদি চায়, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে চিটাগং এ তুমি জানো বিসিএসআর বা ওই যে অ্যাটমিক এনার্জি, অনেকগুলো এরকম রিসার্চ ইনস্টিটিউট আছে, হ্যাঁ। এবং হুম আমরা প্রতি আমরা নিজেও এখন যেমন দেখা যাচ্ছে অনেকগুলো রিসার্চ কাজ হাতে নিই। যদিও স্মল ফান্ডিং, বাংলাদেশে কি রিসার্চ হয় তুমি ভালোই জানো, ওরকম মানসম্মত না। কিন্তু তারপর আমার কাছে মনে হয় কি যে ইউনিভার্সিটির সাথে এই রিসার্চ অর্গানাইজেশন গুলোকে যদি কোলাবোরেট করে আমরা বিশেষ করে এমএস লেভেলে যে হুম স্টুডেন্ট গুলো ফান্ডিং সমস্যা আমাদের এখানে দেখা যাচ্ছে কি, তারপর হবে কি যে কাজটা, কিছু একটা কাজ হয়তো ওরা তো শিখেছিল, আমাদেরও কাজটা ইমপ্রুভ হবে। আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের ল্যাব আছে, ভালো ভালো ল্যাব আছে, অবহেলিত পড়ে আছে। এবং হুম। এখানে দেখা যাচ্ছে কি ওই যে সুপারভাইজ বাই, আমি জানি না বাইরে তোমার রিসার্চ অর্গানাইজেশন কিভাবে কি করে, ওখানে কি পিএইচডি বা এরকম মাস্টার্স লেভেলের এরকম কাজ করে কিনা রিসার্চ অর্গানাইজেশনে, আমি জানি না, বড় সুপারভাইজ আছে, করতে দুইটাই পারে কিনা। দুইটাই আছে, দুইটাই আছে। মানে চাইলে কেউ আচ্ছা। ইন্ডাস্ট্রির সাথে যদি ফান্ড আনতে পারে সেটাও আছে। বাট আমরা প্রফেসররা ওইটা একটু কম লাইক করি, ওইটাতে আমাদের নিজের মজার মতো করে রিসার্চ করতে পারি না, আরেকজনের ইনস্ট্রাকশনে কাজ করতে হয়। সো আমরা ওইটা কম করি, বাট অনেকে করে। আচ্ছা আচ্ছা, তো আমার কাছে মনে হয় যে এই দিকটাতে যদি আমরা রিসার্চ সাথে ইউনিভার্সিটি গুলো কোলাবরেট যদি কিছু রাইট। কাজ করতে পারি, তাহলে হয়তো আমাদের ফান্ডিং বা হয়তো স্মল লেভেলে কিছু কাজ হবে একটা, হয়তো ভালো ওরকম উৎকৃষ্ট লেভেল করা যাবে না, বাট এটা হয়তো করলে দুই এটা দিকেই হয়তো হতে পারে। এটা মাস্টার্স লেভেলের জন্য ভালো আইডিয়া। হ্যাঁ, সেটাই। থ্যাংক ইউ ভাই। এটাই। ঠিক আছে, ভালো থাকো। থ্যাংক ইউ জি, ভাই, সো আল্লাহ মাচ, হাফেজ, থ্যাংক ইউ সো আসসালামু মাচ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি একটু শর্টলি বলতে চাচ্ছিলাম যে আপনি তো 2 মিনিটে সবাই, 2 মিনিটে, হ্যাঁ। জি, জি। তো সেটা হচ্ছে যে কানাডা যে মাইটেক্স এর যে প্রোগ্রামটা আছে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি আর টিচার মানে সুপারভাইজার কোলাবোরেশন করে, এরকম কোনো কিছু কি প্রপোজ করা যায় কিনা যে কিন্তু কোলাবোরেশন আরো ইজি হয়। এইটা তো কোলাবোরেশনের তো কথা হচ্ছে, তুমি মাইটেক্সের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমি বারবার ভুলে যাই। সেটা হচ্ছে মাইটেক্সে আন্ডার গ্রেডে 3 মাসের একটা প্রোগ্রাম থাকে, যেটা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া থেকে স্টুডেন্টরা আসে 3 মাসের আহ, মানে ইন্টার্নশিপ করার জন্য, রাইট? এবং এটার কারণে তারা অনেক অ্যাডভান্টেজ পায়। এটা পুরো ওয়ার্ল্ড থেকে আসে, কিন্তু ভেরি সারপ্রাইজিংলি বাংলাদেশ থেকে কেউ আসে না। তো আমি রিসেন্টলি জিজ্ঞাসা করছি বাংলাদেশ থেকে কেন কেউ আসে না, বলছে বাংলাদেশের সাথে এই রিলেশনটা নাই মাইটেক্সের। তো আমার নেক্সট টার্গেট হচ্ছে ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করা, যে মাইটেক্সের সাথে বাংলাদেশকে কিভাবে কানেক্ট করা যায়, এতে করে বাংলাদেশের আন্ডারগ্রেড স্টুডেন্টরা 3 মাসের ফুলি ফান্ডেড প্রোগ্রামে আসতে পারবে ইনশাল্লাহ। সো ভেরি গুড পয়েন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট। হ্যালো, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুমতাহিনা আহমেদ। আমি ইউনিভার্সিটি অফ সাচেভনে মাস্টার্স করতেছি কম্পিউটার সায়েন্সে। তো এখন যেহেতু এখন আমরা দেখতেছি যে মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রাম গুলো ফান্ডেড প্রোগ্রাম, আগে যেটা এরকম ছিল না। তো যেহেতু এটা ফান্ডেড, এখন এটার কি কারিকুলামটা চেঞ্জ হচ্ছে? মানে যেমন আমাদের এখানে প্রোগ্রাম গুলো টিএ আর এতে ডিভাইডেড থাকে, তারপরে হচ্ছে সেজন্য মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা আন্ডার গ্রেডের সাথে একটা কানেকশন থাকে, যেহেতু ওরা টিএ করতেছে। তো এরকম কিছু কি এখন চেঞ্জ হচ্ছে কিনা কারিকুলামে না, সেটা? আমি আমি আসলে আজকের এই ভিডিওটা, সরি, এই মিটিংটা তাড়াহুড়া করার মানে মেইন কারণটা হচ্ছে, হুম বাংলাদেশে যখন আন্দোলন চলছিল আমি প্রচন্ড ইমোশনাল হয়ে রিভার্স ব্রেইন ড্রেনে আমিও লিখছি যে আমি এরকম 2টা প্রোগ্রামে কাজ করব ফর ফ্রি, রাইট? তো হুম ওটা কিন্তু আমি কয়েকটা কারণে লিখছিলাম। একটা হচ্ছে আমি প্রচন্ড ইমোশনাল হয়ে গেছিলাম তখন, আর সেকেন্ড হচ্ছে যে যাতে সবাই এটাতে সবাই পার্টিসিপেট করে আর কি। কারণ ওইটা কিন্তু যারা আমাদের আন্দোলনে যারা যেসব স্টুডেন্টরা মাঠে ছিল ওদের কাছে একটা পজিটিভ মেসেজ যায়। হ্যাঁ, এটার অনেক সাইকোলজিক্যাল পয়েন্ট ছিল, সেটা আমি এখন ডিসক্রাইব করবো না। তা আমি মনে হইলো আমি তো আর মিথ্যাবাদীও হইতে পারবো না, তা আমি যেটা বলছি সেটা তো আমাকে করতেই হবে। তো তুমি যদি হ্যাঁ ওইখানে আমার পোস্টটা দেখো, ওইখানে 2টা পয়েন্ট ছিল। একটা হচ্ছে আমি 2টা প্রোগ্রামে কাজ করতে পারবো বিনা পয়সায়। একটা হচ্ছে বাংলাদেশে মাস্টার্স এবং পিএইচডি কে কিভাবে ফুলি ফান্ডেড করা যায়, এই যেটা হচ্ছে আজকে শুরু হইলো। আর একটা হইলো থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আন্ডার গ্রেড, তাদেরকে কিভাবে রিসার্চে ইনভলভ করা যায়। বিলিভ ইট অর নট, আমি এই সামারে আমার সাথে 3জন স্টুডেন্ট ছিল যারা আমার আন্ডারে ইন্টার্নশিপ করছে, মানে রিসার্চে। একজন ছিল মাস্টার শেষ করা, পিএইচডি তে ঢুকবে। বাকি যে 2জন ছিল তারা ছিল আন্ডারগ্রেড ফার্স্ট ইয়ারে, এবং দে অনলি নিউ সাম জাভা, দ্যাটস ইট। তারা জানে না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি বা অন্য কিছু কি, অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার কোর্সও করে নাই। তাদেরকে দিয়ে আমি অলরেডি একটা প্রজেক্ট শেষ, যেটা কোরে র্যাঙ্কিং এ সাবমিট করতেছি আমরা। আর তারা 2জন এখন সেপারেটলি আবার 2টা প্রজেক্টে কাজ করতেছে, যেগুলো শেষের পথে। তো ফার্স্ট জি। ইয়ার দিয়ে আন্ডারগ্রেড ফার্স্ট ইয়ার, তার মানে কি হ্যাঁ, এখানে ভাইয়া আন্ডার গ্রেডের স্টুডেন্টরা সামার ইন্টার্নশিপ করে, এই হ্যাঁ, জন্য কিন্তু ওদের এক্সপিরিয়েন্স হয়। ফার্স্ট ইয়ারের কেউ হ্যাঁ, করতে পারবে এটা আমার কল্পনাতেও ছিল না। হ্যাঁ। আচ্ছা। তো আমি দেখলাম যে মানে খুব ভালো গাইডলাইন পাইলে তারা পারে। হ্যাঁ। জি জি, তো ধাপে ধাপে আমরা ওদিকে আগাইতে পারি আর কি, যে রাইট, তো এখন সিস্টেমটাকে আমরা ওইদিকে থার্ড নিয়ে ইয়ার যাওয়া। ফোর্থ ইয়ারের যারা আন্ডার গ্রেডে যারা ফিউচারে সায়েন্টিস্ট হইতে চায়, তাদেরকে আমরা কিছু প্রিডিফাইন্ড কাজ তো দিতেই পারি। যে ধরো আমি একটা রিসার্চ প্রজেক্ট করতেছি যেটা একটা পাবলিকেশন হবে। এখন যে স্টুডেন্টটা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার এবং ভালো স্টুডেন্ট, তাকে আমি বলবো যে ওকে তুমি তো এখন রিসার্চের সবকিছু বুঝো না, তুমি ছোট্ট এই পার্টটা করে দাও। তো এইভাবে তাদেরকে আমি এনকারেজ করতে পারি, তাদেরকে আমি ইনভলভ করতে পারি, মানে আমরা আর কি। থ্যাংক ইউ হ্যাঁ, মুমতাহিনা। আর একটা ব্যাপার এখানে আমি দেখি যে এখানে টিচার্স ইভালুয়েশন আছে, এমনকি মাস্টার্সেও আমরা সবগুলো কোর্সে টিচার্স ইভালুয়েশন করছি। এটা যদি আমাদের ভার্সিটি গুলোতে থাকে তাহলে হয়তো এডুকেশন সিস্টেমটা ওইটা আরো অনেক কিন্তু ইমপ্রুভ ওইটা করবে। কিন্তু আবার অন্য প্রজেক্ট, ওইটা কিন্তু আবার আচ্ছা। রিসার্চ প্রজেক্ট না, ওইটা কিন্তু অন্য প্রজেক্ট। এবং ইনফ্যাক্ট আমি খুবই খুশি যে এই জিনিসটা আছে। এইবার আমাকে স্টুডেন্টরা নিজেরা প্রোগ্রাম করে ওই বেস্ট প্রফেসর অফ দ্য ইয়ার ভোট দিছে, এবং ওইটা অ্যাওয়ার্ডও জি পাইছি জি। আমি। তো এটা হইলে তো ভালো, এটা হইলে তো ভালো। জি এবং ভাইয়া, এই থ্যাংক অ্যাওয়ার্ড ইউ। গুলার, হ্যাঁ, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে এমএসসি স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্সের চুয়েটে আছি আর কি। আচ্ছা, তো আপনাদের যে মানে শুরুতে যেভাবে বলছিলেন যে এমএসসি স্টুডেন্ট আর পিএইচডি স্টুডেন্টের যে পরিমাণ সংখ্যা, তো আমাদের যে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে প্রফেসর আছে ওনারা যে পরিমাণ উদাসীন এবং মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদেরকে লিড করার মতো যে কয়জন থাকেন ওনারাও খুবই উদাসীন থাকেন। এবং আমি চুয়েটের ক্ষেত্রে যদি বলি, এখানে মাস্টার্স পিএইচডি স্টুডেন্টদেরকে সুপারভাইজ করতে পারে এরকম প্রফেসর আছে বর্তমানে 8 জন। আচ্ছা, একটা তাদের একটা মধ্যে একটা সেকেন্ড আমরা কিন্তু আহ, সবার ইনফরমেশনের জন্য আমরা কিন্তু এই ভিডিওটা হয়তো পাবলিকলি শেয়ার হবে, সো আমরা কারোর নাম যেন মেনশন না করি না, কোনো প্রফেসর। হ্যাঁ, ওকে ভাই। হ্যাঁ, হুম, না, আমি নাম শেয়ার করতেছি না, কিন্তু দেখা হ্যাঁ, যাচ্ছে ম্যাক্সিমাম টিচার খুব ব্যস্ত থাকে আদার কোলাবোরেটিভ কাজগুলোর জন্য। অনেকগুলো প্রজেক্টে হয়তো ওনারা ইনভলভ থাকে, যার হুম। কারণে মানে সময়টা অত বেশি দেওয়া ওনাদের পক্ষে সম্ভব হয় না, হয়তো স্টুডেন্ট অ্যাসাইন করা থাকে, মানে স্টুডেন্টদেরকেই অনেক মানে ইয়া করতে হয় আর কি। তো এখন সেক্ষেত্রে এতগুলো এ- স্টুডেন্টদের এগেনস্টে প্রফেসর কি পাওয়া যাবে কিনা আদৌ? এটা হচ্ছে ওই যে আমাদের শাওন, ও মনে হয় চলে গেছে, ও বলছিল যে কোল্ড স্টার্ট প্রবলেম, মানে হচ্ছে এটা সব জায়গায় হয় যে শুরুতে কিভাবে সার্ভাইভ করব। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ওইটাই বলতেছিলাম। তো ওইটা এখন দেখো, এট দ্য এন্ড আমরা তো বললাম যে একটা মিনিমাম থ্রেশহোল্ড থাকবে একটা সুপারভাইজার সিলেকশনের, রাইট? জি। এখন সেই সেটা যখন তারা মিট করবে, এখন র্যাঙ্কিং এ ওভার টাইম এই র্যাঙ্কিং সিস্টেমটা কি হবে, ডিফিকাল্ট হবে। মনে করো যে আহ, প্রথম দিকে হয়তো একটা সুপারভাইজার 3 স্কোর দিয়ে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আফটার 10 ইয়ার্স এটা হয়তো 7-এ কনভার্ট হবে, তাই না? তো জি ভাই। প্রথম দিকে নিজেদেরই যেহেতু স্কোর কম, নিজেদের মধ্যে তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। এখন দেখো তারা উদাসীন কেন, কারণ উদাসীন এই কারণেই যে এটার কোনো রিওয়ার্ড নাই। তুমি কয়টা ভালো পেপার পাবলিশ করলা, তোমার আন্ডারে কয়জন স্টুডেন্ট বেরোলো, বাংলাদেশে এটার কোনো রিওয়ার্ড নাই। তুমি যা বরঞ্চ এগুলো না করে তুমি যদি ছাত্রলীগের বা আওয়ামী লীগের চামচামি করো বা একটা রাজনৈতিক দলের চামচামি করো, তোমার রিওয়ার্ড বেশি, তাই না? আমরা তো সেটাকেই চেঞ্জ করার চেষ্টা করতেছি যে এখন থেকে রিওয়ার্ড হচ্ছে কার আন্ডারে কয়জন মাস্টার্স আছে, কার আন্ডারে কয়জন পিএইচডি আছে। এখন তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো, মনে করো বাংলাদেশের বেস্ট কম্পিউটার সায়েন্স ইনস্টিটিউট কোনটা, যদি আমরা থিওরিটিক্যালি বা আমি ইনফ্যাক্ট আমি এটা বিলিভও করি যে বুয়েট মনে করো। তো জি ভাই। এখন আমার বুয়েটের জন্য যে বাজেট পার ইয়ার, হয়তো আমার চিটাগাং ইউনিভার্সিটির জন্য সেম বাজেট। এখন বুয়েটের 10 জন ফ্যাকাল্টি মেম্বার এই ফান্ডটা পাইলো এবং সব স্টুডেন্ট পাইলো, ওদের আরো কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার আছে কিন্তু ওদের কম্পিটিশনের কারণে তারা বাদ পড়ছে। হোয়ারএজ মনে করো চিটাগাং ইউনিভার্সিটিতে খুবই কোয়ালিফাইড টিচার আছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। চিটাগাং ইউনিভার্সিটি এরকম হলো যে একজনও সুপারভাইজার সিলেক্ট হইলো না ওই ক্রাইটেরিয়াতে, তাহলে কি চিটাগাং ইউনিভার্সিটি একটা এম্বারাসমেন্টের মধ্যে পড়বে না? যে এই আমরা চিটাগাং ইউনিভার্সিটি কোনো ফান্ড দিতে পারি না টাকা থাকার পরেও গভর্নমেন্ট থেকে। হ্যাঁ, তো এই যে লজ্জাটা, এটাই তো একসময় তোমাকে হিট করবে। জি ভাই, বুঝতে পারছি। মানে যদি রিওয়ার্ড সিস্টেম থাকে হ্যাঁ, রিওয়ার্ড তাহলেই সিস্টেম কিন্তু ইট থাকে। উইল ওয়ার্ক। বুঝতে পারছো? জি ভাই, ওকে, থ্যাংক ইউ। নেক্সট। থ্যাংক ইউ। আর কেউ বলতে চায় না? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি সিএসসিউ 16 ব্যাচ হুম, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছি। হুম, হ্যাঁ, আমি একটা ব্যাপার বলতে চাচ্ছিলাম। মানি প্রবলেম নিয়ে অনেক কথা হচ্ছিল যে কিভাবে ফান্ড রেজ করা যাবে। হুম। হ্যাঁ, আমি যতটুকু জানি যে পাবলিক ইউনিভার্সিটি গুলাতে প্রত্যেক বছর রিসার্চের জন্য একটা বাজেট দেওয়া হয় আর কি। সেই বাজেটটা ভাইয়া কিভাবে কোথায় ইউজ করা হয় এটা নিয়ে খুব অস্বচ্ছতার জায়গা আছে। যদি ভাইয়া ওইটাকে প্রপারলি ইউটিলাইজ করা যায় তাহলে মনে হয় ভাইয়া এই মানি প্রবলেমটা অনেকাংশেই সলভ করা সম্ভব আর কি। অফকোর্স, এখন আমরা যেটা বলছি যে পার ডিপার্টমেন্টে 4 কোটি কত টাকা জানি লাগবে, হ্যাঁ। তো সেটা তো ওইখান থেকে অ্যাড হবে। আর সেকেন্ড হচ্ছে রিসার্চ যে বাজেটটা ছিল, আমার এক্সাক্ট ফিগারটা মনে নাই, সেটা অত্যন্ত লজ্জাজনক। মানে অত্যন্ত লজ্জাজনক। আমার যতটুকু মনে আছে, আমি কোনবার জানি পত্রিকায় পড়তেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1 বছরে
খুব সম্ভবত রিসার্চ ফান্ডে খরচ করা হয়েছে 1 লক্ষ টাকা। একটা পাবলিক ইউনিভার্সিটিতে রিসার্চ ফান্ডে এক বছরে খরচ হয়েছে 1 লক্ষ টাকা। যেখানে কর্মচারী নিয়োগে, চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ঘুষ খাওয়া হয় 4 লাখ টাকা। তো এই যে এগুলাই তো চেঞ্জ হইতে হবে এখন। এই চেঞ্জগুলা আবার কোনো সিরিয়াস পলিটিক্যাল গভর্নমেন্ট আসার আগে যদি চালু করা না যায় তাহলে আর হবে না। ভাই আরেকটা জিনিস একটু অফ টপিক মানে বলতে চাচ্ছিলাম, যেহেতু এই ভিডিওটা মানে পাবলিশ করা হবে সেই কারণে, সেটা হচ্ছে ভাই আমরা যারা মেয়েরা মানে করতে চাই বা পিএইচডি বা এগুলো করতে চাই, হ্যাঁ আমাদের তো ফ্যামিলির একটা রেসপন্সিবিলিটি থাকে। ভাইয়া দুঃখজনক হলেও সত্যি যে পাবলিক এবং প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতেই কোনো ম্যাটারনিটি সেন্টার বা এই ধরনের কোনো কিছু নাই। তো হুম। আমাদের দেখা যায় কি বাসার দিকে একটা সবসময় পিছু টান থাকে, আমরা যেখানেই যাই না কেন করতে পারি। এখন ভাই এটার যদি সব জায়গায় বাধ্যতামূলক করা হয় যে এরকম একটা সেন্টার বা একটা পয়েন্ট প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউট করতেই হবে, তাহলে ভাই আমাদের জন্য ভালো হয়। এটা খুবই ভালো প্রস্তাব, কিন্তু এটার প্রবলেম হচ্ছে এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও নাই। এক নাম্বার, মানে ম্যাটারনিটি যে সেন্টার তুমি বলছো, কারণ এগুলো খুবই এক্সপেন্সিভ। যদিও বাংলাদেশে এটা করা সম্ভব, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সম্ভব না হইলেও বাংলাদেশে সম্ভব, কারণ বাংলাদেশে খুব অল্প খরচে করা যায়। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এগুলো প্রচন্ড এক্সপেন্সিভ। কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেটা আছে সেটা হচ্ছে কানাডাতে খুব সম্ভবত 8 মাস অথবা 1 বছর পুরোপুরি পেইড লিভ, এইরকম সিস্টেম আছে, যে তোমার বাচ্চাটা যেন একটু বড় হয়। তো এবং ধরো এই যে গ্যাপ পড়লো 8 মাসের, এটাকে গ্যাপ হিসেবে কাউন্ট করা হবে না। মানে হচ্ছে তুমি এই 8 মাসের স্যালারি তো পাবা, কিন্তু এই 8 মাসে তুমি পিছিয়ে গেলা এটা কেউ এভাবে ধরবে না। তুমি যখন ধরো পরবর্তী গ্রান্টের অ্যাপ্লাই করলা আফটার 5 ইয়ার্স, তো তোমার কাছে রেকর্ড চাইলো যে গত 5 বছরের রেকর্ড দেখান, পাবলিকেশন সবকিছু। এখন তুমি গত 5 বছরের মধ্যে 1 বছর তো ছিল ম্যাটারনিটি লিভে, তাহলে তোমার ক্ষেত্রে রেঞ্জটা হয়ে যাবে 6 বছর, যেটা অন্যদের ক্ষেত্রে 5 বছর। এইটা তো অবশ্যই করতে হবে, কিন্তু ম্যাটারনিটি সেন্টার ওইটা এক্সপেন্সিভ এবং চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং করতে পারলে তো খুবই ভাইয়া ভালো। হুম। আমাদের দেশে জাস্ট একটা রুমও যদি বরাদ্দ দেওয়া হয় তাহলেও কিন্তু হয়ে যায় আর কি। আচ্ছা মানে যে আচ্ছা, মানে লাইক মেয়েদের কমন রুম যেরকম থাকে আর কি বুঝতে একটা, পারছি বুঝতে ওগুলো পারছি। যদি করে ইজ ওকে, আমি পসিবল। আমি এগুলো আসলে খুবই ভালো পয়েন্ট, এইগুলো আমি চিন্তাই করি নাই। হ্যাঁ, কিন্তু খুবই ভালো পয়েন্ট, এগুলো আমি লিখে রাখছি। হ্যাঁ, ম্যাটারনিটি সেন্টার। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট। আমার রাত 2টা 28 বাজে। সো আমি স্টিল আরো 30 মিনিট থাকতে পারবো, কিন্তু কোশ্চেন আছে কিনা। মিনহাজ, তুমি কি জেগে আছো? জি ভাইয়া। আচ্ছা, মিনাজ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, সরি, ইউনিভার্সিটি আলবার্টা থেকে পিএইচডি করছে কেমিস্ট্রিতে। ও ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিল। তো তুমি কি কিছু বলতে চাও? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভালো সাজেশন শুনছিলাম। হুম, কিন্তু তোমার সাজেশনও তো ইম্পর্টেন্ট, কিছু অ্যাড করো। এখন আসলে add করতে করতে অনেক অনেক সময়ও লাগবে। না মানে 2 মিনিটে তুমি কনসার্ন গুলা, মেইন মেইন পয়েন্ট গুলা বলো। কনসার্ন আপনার এখন কি ভাইয়া, আসলে অনেকগুলো তো এখন লজিস্টিক্স গুলো আর কি ঠিক করতে হবে আর কি। অলরেডি আচ্ছা। হচ্ছে গিয়ে অনেকগুলো মানে ফান্ড তো আসলে দেওয়া হয়। হুম আহ হুম এখন আপনি যেটা কি চিন্তা করতেছিলেন, ধরেন কম্পিউটার সায়েন্সের জন্য যে যে মাসিক যে খরচটা, হ্যাঁ, কিন্তু অন্যান্য সাবজেক্টের জন্য তো প্রচুর খরচ হচ্ছে, যেমন কেমিস্ট্রিতে রাইট কেমিক্যালস কেনাতে, তারপরে এক একটা রাইট যন্ত্র কিনতেই আপনার দেখা যায় যে 1 কোটি বা 50 লাখ, রাইট। মানে এরকম এক্সপেন্সিভ মানে আছে আর কি, তাছাড়া হয় না। হুম তো ওগুলো আর কি চিন্তা করতে হবে আর কি। আর আরেকটা যেটা হচ্ছে কি, আমরা তো আসলে ফান্ড পাইতাম, ফান্ডটা আসলে যেটা পাই, আহ খরচটা আসলে কিভাবে হইতো ওইটা একটা একটা সমস্যা ছিল। হুম হ্যাঁ, তো হুম ওখানে কি দেখা যেত যে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর যারা ছিল, আহ, খরচ যখন দেখাইতো হুম হুম তখন সময় স্টুডেন্টকেও টাকা দেখায়, মানে দিত, এটা দেখায়, হুম বুঝছেন, হুম হুম হুম। মানে আনইথিক্যাল আর কি। তার হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তার নিজেদেরও একটা মাসিক বেতনের একটা খরচ দেখাইতো। তারপরে কোন মানে অ্যাসিস্ট্যান্ট যে ইনভেস্টিগেটর ছিল তাকেও একটা বেতন দেখানো হইতো।
মানে হুম নর্মালি যারা জুনিয়র টিচার, বুঝছেন? হুম তো না অ্যাকচুয়ালি আমি তোমার এই লজিস্টিকের প্রবলেমটা আমি বুঝছি। ইনফ্যাক্ট আজকে ওই রফুল আলম ভাই এটাই এটাই বলতেছিল যে বাংলাদেশে নাকি মাস্টার্স যারা করে তাদের জন্য একটা টাকা থাকে যেটা স্টুডেন্টরা পায় না, টিচাররা খেয়ে ফেলে, এরকম একটা কথা উনি বলছে। না, মানে মাস্টার্স এর স্টুডেন্টদের জন্য সরাসরি থাকে বা লিখিত থাকে তা না, হুম কিন্তু মানে যারা ফান্ডটা পায় ওই তো তারা আর কি খরচটা নিজের ইচ্ছা দেখায়, মতো খরচ করে। ইউনিভার্সিটি দেখায় বা যেখান থেকে পায়, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রিতে এগুলো হুম দেখায়, আদৌ এই টাকাগুলো যায় না। কিন্তু এটা আসলে যে টাকাগুলো পায় ওগুলোকে যদি হ্যাঁ সঠিকভাবে দেওয়া যায়, অনেক হ্যাঁ স্টুডেন্ট ফান্ডেড করা যায়। না একটা হলো মিনাজ, একটা তো হইলো অ্যাডমিনিস্ট্রেশন লেভেল থেকে চেক, আর একটা হচ্ছে ধরো তোমাকে আমি ফুলি ফান্ডেড মাস্টার স্টুডেন্ট দিলাম, পিএইচডি স্টুডেন্ট দিলাম, এখন এক্সটার্নাল ইভ্যালুয়েটর তো 2 বছর পরে দেখবে যে কিরে ভাই তুমি যে এতগুলো টাকা নিছো, আমি কি তোমার কোনো আউটপুট দেখতে পাচ্ছি না, তাই না? হুম, বুঝতে পারছো? তো এখন ধরো আমাদের কাছে পাবলিকেশন এত ইম্পর্ট্যান্ট বাইরে, যে আমরা স্যালারির থেকেও নিজের নিজের যেটা স্যালারি ওইটা থেকে বেশি খুশি হয়ে যায় যখন রিসার্চ গ্রান্ট পাই, যেটা আমার নিজের টাকা না, মানে যেটা থেকে আমি একটা হুম, কফিও খাইতে পারবো না, তাই না? তো কেন কেন হই? কারণ হচ্ছে আমাদের সমস্ত আনন্দ বলো সবকিছু বলো সেটা হচ্ছে পাবলিকেশনের মধ্যে। হুম, হুম। তো এখন এই আনন্দটা ক্রিয়েট করতে হবে আর কি, বুঝছো হ্যাঁ, না, এখন? এর মধ্যে আসলে ভালো জিনিসও হচ্ছে, আমি বলবো না যে হচ্ছে না তা না। হুম ওই যে, এক ভাইয়া তো শেয়ার করলেন যে আমাদের ক্যাম্পাসে কয়েকটা ডিপার্টমেন্টের মানে রিসার্চের অবস্থা এখন খুবই ভালো। আমি বলবো যে রিসার্চ কোয়ালিটি নর্থ আমেরিকার অনেক মানে অনেক রিসার্চের থেকেও বেটার। হুম হ্যাঁ, হুম হুম কারণ হুম অনেকে ব্যাক করছে এবং সবাই মোটামুটি ট্রেইনড, এখন যে জেনারেশনটা হুম লাস্ট 10 ইয়ার্স এর অনেকে তো ব্যাক করছে। রাইট। তো কাজের মান খুবই ভালো। এখন আমি যে ট্রেনটা দেখে আসছি কয়েক বছর আগে, সেটা হচ্ছে গিয়ে ওনারা কয়েকজন মিলে একসাথে আর কি কোলাবোরেটিভ কাজ করে, এক রাইট। একটা টিম হিসেবে যায় হুম এবং টিম হিসেবে গিয়ে ফান্ডটা পায় এবং রিসার্চ খুব ভালো হয়। তারপর দেখা গেল যে 4-5 জন স্টুডেন্টকে তারা সুপারভাইজ করে। পেপারও হচ্ছে খুব ভালো, এক একটা প্রজেক্ট থেকে ধরেন 2টা করে পেপার, হুম সবাই ব্যর্থ যাচ্ছে, খুব হুম ভালো ভালো ইন্টারপ্রেটার কাজ হচ্ছে, বুঝছেন? হুম এই জন্য আর কি এখন অনেক দেখা যাচ্ছে যে বাহির থেকে স্টুডেন্ট আসতে আর কি এখন আগ্রহী আর কি, কারণ ওনাদের কাছে ফান্ড আছে, হুম বুঝছেন? হুম এই আর কি। আরেকটা হচ্ছে ধরো রিওয়ার্ডের তো অনেক সিস্টেম আছে। এখন ধরো আমরা তো এরকমও করতে পারি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি এভরি ইয়ার তার সেরা 3জন গবেষককে পুরস্কৃত করবে, তাই না? এখন মানুষ হুম, তো এগুলাতে মজা পায়, একটা মানুষ যে যার যেটা পেশা সে যখন সেটাতে, তুমি যদি মেসি হও, মেসি হয়ে যদি তুমি গোল গোল করে যদি ওই যে গোল্ডেন কি জানি এটা কি বলে, প্রতি বছর যে একটা, আরে যেটা মেসির 7টা গোল্ডেন নামটা বুট, আছে, না গোল্ডেন বুট না, আরেকটা আছে না, কি কি অ্যাওয়ার্ড যেন, বল, ব্যালন ডিওর। ব্যালন ডিওর, ব্যালন রাইট। ডিওর। এখন ধরো ব্যালন ডিওর জিনিসটা নাই, তাহলে কি আর মেসি আর রোনালদো আর কি নিয়ে ফাইট করবে, তাই না? তো এইরকম তো স্টার্ট করতে হবে আর কি, ইনশাল্লাহ। আর মেইন সমস্যা হচ্ছে কি আপনার ওই যে মানে হ্যাঁ, এই পুরস্কারও দেওয়া হয়, বুঝছেন? হুম পুরস্কার দেওয়া হয়, সব সমস্যা হচ্ছে কি ওই যে পলিটিক্যাল প্রবলেমটা আর কি। ধরেন যারা ইভালুয়েট করতেছে হুম সবগুলা নমিনেশন হোক আবার মানে যাকে যা দেওয়া হবে সবকিছু, এই যে প্রজেক্ট কে পাবে হুম এটাও হচ্ছে সব পলিটিক্যালি, আগেই নাম চলে যায়, বুঝছেন না? হুম হুম আগেই সেটাই। নাম চলে দেখা গেছে যে গত 15 বছরে হুম আমাদের এক স্যার উনিই পেয়ে গেছে। হ্যাঁ, মানে উনার কোনো মিস নাই। উনার আচ্ছা, এসএসসি ফেলোশিপ মানে রিসার্চ গ্র্যান্টও আছে, এডুকেশন এটা ম্যাজিস্ট্রেট, কিন্তু পাবলিক পাবলিক শেয়ার হবে। কোনো সমস্যা নাই ওইটা আচ্ছা নিয়েও। ঠিক আছে, ওকে। ব্যবস্থা চলতেছে। ওকে। তো এই ইয়া কথা হচ্ছে গিয়ে প্রবলেম গুলো ওখানে, বুঝছেন না? হুম মানে ইভালুয়েশন অলরেডি আপনি যেগুলো করছেন, মানে অলরেডি অনেক রেজুলেশন নেওয়া আছে এবং নীতিমালা আছে, হুম কিন্তু ওগুলো ঠিকঠাক মতো মানে করা হয় না আর কি। ঠিকঠাক মতো করার জন্য তো তুমি আর বাংলাদেশের সবাইকে দায়িত্ব দিচ্ছ না, এই জন্যই তো এক্সটার্নাল আই থাকবে, বুঝো নাই? হ্যাঁ, 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 ওইটাই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ মিনাস, তোমার সাথে তো আমি কথা বলবোই। হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা অন্য কেউ যদি থাকে। আমি একটা পয়েন্ট বলতে ভুলে গেছি হুম হুম হুম, বলো। ভাইয়া, সেটা হচ্ছে ওই যে কারা কোয়ালিফাইড হবে এটা নিয়ে একটা কনসার্ন দেখা দিয়েছিল, যে সাবজেক্টিভ অবজেক্টিভ এরকম একটা বিষয়। হুম হুম ভাইয়া সেটা হচ্ছে আমি আইআইটি থেকে একটা ট্রেনিং করে আসি, তো ওখানে আমি রিসার্চ ল্যাবে কাজ করছিলাম আর কি, হুম প্রায় 7 বছরের মতো। তো ভাইয়া আমি শুনতে পাচ্ছি না।
যে পিএইচডি এবং মাস্টার্স স্টুডেন্ট, হ্যালো বুঝতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, যারা হ্যাঁ, তুমি ফান্ড পাবে ওদের হচ্ছে একটা আইআইটিতে গিয়েছিলে, তারপরে আর শুনতে পাই নাই। হ্যাঁ ভাইয়া, ওখানে যারা পিএইচডি বা মাস্টার্স এর স্টুডেন্ট থাকে ওদেরকে নেওয়ার জন্য ভাইয়া একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয় আর কি। ওরা একটা আচ্ছা, এন্ট্রান্স বুঝছি। এক্সাম দেয়, একটা রিসার্চ প্রপোজাল দেয় এবং একটা প্রেজেন্টেশন দেয়, তারপরে ওদের ফান্ডটা গ্র্যান্ট করা হয় আর কি। ভাইয়া যদি এন্ট্রান্স এক্সামের মানে সুযোগ থাকে তাহলে ওই যে শাওন ভাইয়া যে কথাটা বললো, যাদের সিজিপিএ কম কিন্তু রিসার্চের হুম ইন্টারেস্ট তারাও ভাইয়া সুযোগ পাবে যদি এন্ট্রান্স এক্সামে এটা ভালো এটা করে। এটা ভালো পয়েন্ট, কিন্তু এটা এগেইন ডিবেটেবল। কেন ডিবেটেবল আমি তোমাকে বলি। কারণ হচ্ছে এন্ট্রেন্স এক্সাম হচ্ছে ধরো 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিনের একটা এক্সাম, রাইট? এখন একটা স্টুডেন্ট 4 বছর ধরে ভালো করলো, সে ওই একদিন খারাপ করলো কারণ তার আর পড়তে ইচ্ছা করতেছে না বা এই পরীক্ষার জন্য, মানে বুঝতে পারছো আমার পয়েন্টটা? হ্যাঁ ভাই, কিন্তু তার এই পজিশনের জন্য এমসিকিউ এক্সামটাও তাহলে ভাইয়া মানে হবে না যে ও যদি আসলেই পিএইচডি বা মাস্টার্স করতে চায় তাহলে হুম। সে ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষাটা দিবে। আচ্ছা, ঠিক আছে। তার মানে হইতে পারে যে ওই যে মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা হইতো, যে ভর্তি পরীক্ষার থেকে একটা পার্সেন্ট নেওয়া হইতো, আর হচ্ছে এসএসসি এইচএসসি থেকে একটা পার্সেন্ট নেওয়া হইতো, তাই না? তো এইখানে আমরা যে ইকুয়েশন গুলার কথা বলছি, সেখানে এটা হইতে পারে যে এন্ট্রেন্স এক্সাম প্লাস প্রিভিয়াস জিপিএ প্লাস পাবলিকেশনস প্লাস আইএলস, হ্যাঁ এভাবে হইতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি ভাই, হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। ওকে ওকে। সেক্ষেত্রে হুম যারা লো সিজিপিএ ওরা অনেক ভালো করে পড়ে এন্ট্রান্স হুম, এক্সাম একটা ভালো স্কোর আনলে ওদেরও একটা ভাইয়া সুযোগ থাকবে অন্যান্য বুঝছি। ফ্রেমওয়ার্কে যদি তারা কমও পায়। রাইট রাইট, ওকে, এটা আমি লিখে রাখছি, এন্ট্রেন্স এক্সাম ইন দ্য ইকুয়েশন। আচ্ছা জুয়েল, আমি আরেকটা কথা বলি যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হুম হচ্ছে আমরা যদি মানে এখানে ফান্ডের যে বিষয়টা, হুম যেহেতু ফান্ডিং এর বিষয়টা আমি যেটা বললাম যে যেহেতু ওরা একটা স্মার্ট স্যালারি হয়তো নিচ্ছে এখান থেকে, যেটা ফেলে ওটা দিয়ে ছেড়ে তো ওরা আবার ওটা পুরোটাকে অফ করে দিয়ে ও যদি হুম, ছুটি নেয় তাহলে তো ও আর ও স্যালারিটা পাচ্ছে না, রাইট। তাহলে সে তো আর এই ফান্ডটা নিয়ে ইন্টারেস্টেড হবে না হয়তো। কিন্তু এখানে যদি তাকে যদি একটা একজন এক্সটার্নাল ইভালুয়েটরও যদি এখানে ট্যাগ করে দেয়া যায়, তাহলে কিন্তু সে চিন্তা করবে যে আমি আমার ফান্ডটা অল্প হলেও আমি কিন্তু দেশে থেকে বিদেশের ডিগ্রির একটা ফ্লেভার পাবো রাইট যদি আমার ডিগ্রিটা হয়। হ্যাঁ, রাইট। এটা হুম করেও কিন্তু আসলে ফান্ডিং এর বিষয়টাকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে রেখে হুম তাহলে এরপর মানে এই মানে এই তোমার যে প্রস্তাবটা ওটা মনে হুম, হয় দেয়া যেতে পারে আর কি। ওকে, থ্যাংক ইউ। না, এটা হ্যাঁ, তো আমি বললামই যে আমরা এটা ভাবতে হবে যে ধরো একজন প্রাইভেট ইউনিভার্সিটি টিচার বলে কি সে পিএইচডি করতে পারবে না? মানে হুম হুম করা উচিত, এবং তাই না? আমাদের আমাদের আরো সবচেয়ে দুঃখজনক হচ্ছে হুম চিটাগং এ আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার, ওরা হুম কিন্তু সিইউ তে কেউ সরাসরি পিএইচডি তে ভর্তি হতে পারছে না। ওরা কিন্তু প্রথমে এমফিল তারপর পিএইচডি, এই জিনিসগুলো আসলে এগুলো খুব, এই সিস্টেমটা ঠিক করা দরকার আগে, না, এটা সবার কেন আগে থাকবে আমি ঠিক বুঝতেছি না। করা দরকার। এটা কেন লাগবে এটা মানে এখনো এমফিল? পর্যন্ত, হ্যাঁ এখনো পর্যন্ত কিন্তু এই রুলসটাই আছে যে না, প্রাইভেট এটা খুব হাস্যকর, ইউনিভার্সিটিরা, এটা খুবই হাস্যকর। ইনফ্যাক্ট হ্যাঁ খুব ইনফ্যাক্ট হাস্যকর। পৃথিবীর অনেক দেশেই আন্ডারগ্রেডের পরেই পিএইচডি করা যায়, মানে মাস্টার্সও লাগে না, হুম 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 তাই হুম না? কিন্তু সেখানে আমাদের দেশে যে সিস্টেম, এই সিস্টেমটা আসলে আগে ঠিক করা উচিত। এই জন্য একটা সার্ভে খুব দরকার। আমি তোমাকে সাজেস্ট করব তুমি আগে এক্সিস্টিং যেসব বাংলাদেশি স্টুডেন্টরা বা টিচাররা পিএইচডি হুম বা মাস্টার্সে ইনভলভ আছে বাংলাদেশে, হুম হুম। ওনাদেরকে ওনাদের কাছ থেকে একটা সার্ভে করো যে ল্যাকিংস গুলো কোথায়, চ্যালেঞ্জ গুলো কোথায়, এরপর হুম। মনে হয় তুমি এটা না, নিয়ে এখন প্রস্তুত। ধরো আমি আমি সার্ভে তো করব তখন যখন গভর্নমেন্ট আমাকে এই ইন্ডিকেশনটা দিবে যে তোমরা যে আজকে হুম হুম মিটিংটা হুম করছো হ্যাঁ হ্যাঁ এটাতে আমরা ইন্টারেস্টেড। হুম হ্যাঁ, হুম এখন হুম আমার হুম এত পরিশ্রম, আমার সবার এত পরিশ্রম আমি দিলাম, ওরা পাত্তাই দিল হুম না, তাহলে তো আমার কোনো হুম মানে হুম নাই, তাই হুম না? হ্যাঁ হ্যাঁ, সেটা এটাই আর কি। অবশ্যই তো আগে ওরা এটা যদি বলে যে হুম ওরা যদি বলে যে আমি আজকে এতগুলা পয়েন্ট লিখছি কেন, যাতে ওরা যদি আমাকে বলে যে ওরা ইন্টারেস্টেড, তখন হচ্ছে আমি এই পয়েন্টগুলো নিয়ে কাজ করব। প্লাস হচ্ছে আমি একা কাজ করব না, আমি ওই যে তুমি যেটা বললা সার্ভে সেটা তো করবোই, প্লাস বাংলাদেশি অন্যান্য প্রফেসর যারা আমেরিকা কানাডা ইউরোপে বিভিন্ন জায়গায় আছে তাদেরকে হুম নিয়ে আমি হয়তো সেপারেট আরেকটা মিটিং করব। হ্যাঁ, হ্যাঁ ইনশাল্লাহ, এইভাবে এক্স্যাক্টলি আর কি। সেটাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটাই। ঠিক থ্যাংক আছে, ইউ, ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। এনিওয়ান এলস? আর কেউ?
মিনহাজ, তোমার কি রেকর্ডিং হচ্ছে? নাইলে কিন্তু সব শেষ। হ্যাঁ, দেখে আসি হচ্ছে তো, দেখি। হ্যাঁ দেখো, তুমি এবার ঘুমাই বেরো না, কারণ হচ্ছে তোমার ওইটা রেকর্ডিং ডান হইলে তারপর তুমি ঘুমাবা, বুঝছো? হ্যাঁ, হচ্ছে হচ্ছে ভাই। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিই। আর 5 মিনিটের মধ্যে কি কেউ কিছু যোগ করতে চায়, প্লিজ? আচ্ছা, আমি একটা কিছু অ্যাড করি। যে মিনহাজ যিনি বললেন যে বিশেষ করে কেমিস্ট্রির কথা, যে এক একটা ইনস্ট্রুমেন্ট গুলো অনেক এক্সপেন্সিভ এবং কেমিক্যালস। হ্যাঁ, কেমিক্যালস এর জন্য অবশ্যই ফান্ডিং দরকার আছে, সেটা অবশ্যই। কিন্তু ইনস্ট্রুমেন্টের ব্যাপারে দেখা গেছে বাংলাদেশে বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে বিসিএসআইআর এর ব্রাঞ্চ আছে, যাদের মানে ইনাফ ইনস্ট্রুমেন্ট আছে। স্পেশালি আমি গতবার হলো যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে অ্যাটমিক এনার্জি আছে, ওখানে এত বেশি ইনস্ট্রুমেন্ট আছে যেটা ইউজ করার লোক নাই। হুম। সেক্ষেত্রে ইউনিভার্সিটি গুলা যদি ওদের সাথে কোলাবোরেট করে এবং ওই অর্গানাইজেশন গুলাকে যদি বাধ্য করে যে স্টুডেন্ট নিতেই হবে, হুম। তাহলে সেই ক্ষেত্রে এই প্রবলেমটা সলভ হতে পারে। এবং যেমন চিটং এ বিসিএস আইআর আছে, এরপরে রাজশাহীও তো বিসিএস আইআর আছে, আর ঢাকা বিসিএস আইআর এ অলরেডি কিছু স্টুডেন্ট নেয়, তবে খুবই কম। মানে প্রত্যেক ল্যাবে একজন দুজন করেও না, পুরো বছরে হয়তো 4-5 জন নেয়, এরকম কিছু। যদি প্রত্যেক ল্যাবে মানে প্রত্যেক যারা সিনিয়র সায়েন্টিফিক অফিসার আছে, ইনফ্যাক্ট ওই যে আমার ফ্রেন্ড ওই যে আতিক আছে, অ্যাটমিক এনার্জির সিনিয়র সায়েন্টিফিক অফিসার, সে হলো যে এখন এখানে মিশিগানে পিএইচডি করতেছে। তো ওরা কিছু স্টুডেন্ট নেয় কেউ কেউ আমাদের বলার পরে। যদি সবাই এভাবে স্টুডেন্ট নেয় বা সরকার যদি ইয়ে করে, সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়তো সলভ হইতে পারে আর কি। না, ভালো পয়েন্ট, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কোলাবোরেশন, এগেইন কোলাবোরেশন ইজ হ্যাঁ, ভেরি কোলাবোরেশন ইম্পর্টেন্ট। উইথ দ্য এক্সিস্টিং ফ্যাসিলিটিস অফ হুম। দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশনস। এগুলা খুব চ্যালেঞ্জিং, মানে এগুলা সলভ করতে হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। খুব চ্যালেঞ্জিং কেন? কারণ ওইখানে কারা বসে আছে বুঝেন নাই, মানে তারা কি চায়, তারা কি চায় আসলে রিসার্চ করতে? এখন তারা ওইখানে থাক। ওই যে বাংলাদেশের প্রবলেম হলো যে প্রমোশন লেভেল গুলা হলো লেজুর ভিত্তিক, এই জন্য রিসার্চ না করে সবাই হুম। লেজুর ভিত্তিক করে। হ্যাঁ, এক্স্যাক্টলি তো যদি এক্স্যাক্টলি। মানে রিওয়ার্ডটা যদি কোয়ালিফিকেশনের বেসিস হয়, হুম। মানে রিসার্চ পাবলিকেশন অথবা নাম্বার অফ পিএইচডি স্টুডেন্টস, এগুলো যদি ইভালুয়েশনে আসে, সেক্ষেত্রেই কেবল সবাই এসব বিষয়ে ইন্টারেস্টেড হবে। এখন এগুলি সবগুলি কিন্তু গভর্নমেন্টের সাথে কানেক্টেড, মানে স্বৈর শাসনের সাথে এগুলো কানেক্টেড। স্বৈর শাসন যখন চলবে তখন কিন্তু আপনার সায়েন্টিস্ট দরকার নাই, আপনার লাগবে হচ্ছে আর্মি, পুলিশ, র্যাব, বিজিবি। আর লাগবে হচ্ছে ইউনিভার্সিটিতে কোন প্রফেসর গিয়ে আপনার জন্য লাইনে দাঁড়াবে, তাই না? এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি, হ্যাঁ। এই যে এখন তো আমি আজকে এই প্রোগ্রামটা করতেছি তো এই কারণে যে এখন একটা সুযোগ আছে, যে এখন এমন কিছু মানুষ আছে যাদের ভোটে জিতার কিছু নাই, ওরা এক্স্যাক্টলি। দেশের জন্য কাজ করার সুযোগ পাইছে। তো এই জন্য এখন এটা যদি আমরা এই গভর্নমেন্ট থাকতে থাকতে কিছুই না হয়, দেন ফরগেট ইট। না, তাহলে আর কিছুই হবে না, কারণ বাংলাদেশের তাহলে আর প্রত্যেক কিছু হবে না। ইউনিভার্সিটিতে শিক্ষক সমিতি আছে যে নামে আর কি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর শিক্ষক ফেডারেশন আছে। ওরা তো মানে কি বলবো, ওরা মানে যে রকমের সামসামি করে, মনে হয় না যে ভাইয়া ছাত্রলীগের আমার একটা অথবা। কোশ্চেন ছিল, সরি জি। আমি একটু ইন্টারাপ্ট সরি, করলাম, হ্যাঁ যেহেতু শাওন, টাইম হ্যাঁ লিমিটেড। হ্যাঁ, হ্যাঁ, শাওন বলো, মানে হ্যাঁ আমরা অফ টপিকে না চলে যাই, সরি ভাইয়া হ্যাঁ, কোশ্চেনটা হ্যাঁ, রেজ করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, সরি সরি, হ্যাঁ আমি বলো একটু বলো। আপনাকে কোয়েশ্চেন করি সাইফুল ভাই, আমাদের এখানে সিস্টেম, ইউরোপের সিস্টেমটা ডিফারেন্ট, আপনাদের এখানে কেমন জানি না। প্রত্যেকটা ল্যাবের জন্য কিছু ইকুইপমেন্ট বট করে আর কি। হ্যাঁ, প্রত্যেকটা নতুন পিএইচডি স্টুডেন্ট বা মাস্টার স্টুডেন্ট যাই হোক, পিএইচডি স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলি, মনে করেন তার একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে, কেউ একটা হাই পারফরমেন্স কম্পিউটিং দরকার। হ্যাঁ, হুম। মনে করেন একটা গ্রাফিক্স কার্ড ওয়ালা পিসি দরকার ডিপ লার্নিং মডেল রান করানোর জন্য। আমি হুম। একটা এক্সাম্পল দিলাম, এটা কেমিস্ট্রির জন্য হোক বা অন্য কিছুর জন্য হোক। সেটা আপনাদের ক্ষেত্রে, কানাডা বা ইউএস এর ক্ষেত্রে সেই ফান্ডিংটা কোনখান থেকে আসে? প্রজেক্টের ফান্ডিং থেকে নাকি ফ্রম দ্য ইউনিভার্সিটি? আমার ক্ষেত্রে ইউনিভার্সিটি। আমি বলতে পারবো, আমার আচ্ছা, হ্যাঁ। ক্ষেত্রে আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে আহ, আহ, আসলে এটা একটা ভালো পয়েন্ট। কারণ হচ্ছে ধরো কম্পিউটার সায়েন্সে রিসার্চ করা কিছু কিছু ফিল্ডে খুবই সহজ, কিছু কিছু ফিল্ডে না, রোবোটিক্সের মতো ফিল্ডগুলো ছাড়া বাকি বেশিরভাগ ফিল্ডেই কিন্তু আমাদের একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ হলেই হয়ে যায়, রাইট? তো এক্স্যাক্টলি। আমাদের মেইন ফান্ডিং আমাদের দেয়া হয় হচ্ছে স্টুডেন্টকে স্যালারি দেওয়ার জন্য, আর হচ্ছে কনফারেন্সে যাওয়ার জন্য, এইসব কারণে। সো আমার জন্য জিনিসটা খুব সহজ। কিন্তু ধরো আমাকে আমাকে ধরো ফান্ড দেওয়া হলো উম, $2 লাখ। হ্যাঁ, $2 লাখ পেয়ে তো আমি ড্যান্স করতেছি খুশিতে, আমার হয়ে গেছে, আগামী 5 বছর সবকিছু হয়ে গেছে।
বাট একটা বায়োলজির যে কলিগরা আছে ওদের জন্য সেই ফান্ডটা হইতে হয় $2 মিলিয়ন, বুঝছো? হুম। তো যার কারণে আমাদের কম্পিটিশনই ডিফারেন্ট, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং এ একটা ট্র্যাকে কম্পিটিশন হয়, আর মেডিকেল সায়েন্স বা বা যারা কেমিস্ট্রি বা বায়োলজি তাদের কিন্তু কম্পিটিশন হয় ডিফারেন্ট আরেকটা ট্র্যাকে। তো তারা যখন $2 লাখ ফান্ড পায় ওইটাকে তারা ফান্ডই মনে করে না। এখন এখানে এই ক্ষেত্রে আমরা জেনারেলাইজ করতে পারবো না কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও, কারণ এখন দেখা যায় কি হুম অনেকগুলো ফিল্ডে আপনি যখন কাজ করতে যাবেন হুম হুম আপনার কম্পিউটার সায়েন্সও হুম মানে রিসার্চ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। যেমন আমার ক্ষেত্রে আমার হাই পারফরমেন্স কম্পিউটিং অনেক সময় হুম সুপার কম্পিউটার রান করতে হচ্ছে, হ্যাঁ। রাইট এখন অনেক ক্ষেত্রে আমার মনে করেন একটা 10,000 মনে করেন ইউরোর একটা পিসি লাগবে, আমি রাইট একটা এক্সাম্পল দিলাম শুধুমাত্র আমার জন্য। কারণ হুম ওই টাকাটা কিন্তু আসতেছে আমার প্রজেক্টের ফান্ডিং এর উপর ডিপেন্ড করে, কেমন প্রজেক্টের ফান্ডিং এর উপর ওভারঅল। ডিপেন্ড করে আসে, হ্যাঁ, রাইট রাইট। ওভারঅল প্রজেক্টের ফান্ডিং থেকে আমাকে একটা ইকুইপমেন্ট কস্ট এনশিওর করাইছে। এখন আমরা যে মনিটারি প্রবলেমটার কথা বলতেছিলাম প্রথমে, যে হুম স্টুডেন্ট বেসিক বেস বা হুম সুপারভাইজার বেস কিছু হুম অর্থ দেওয়া হবে ফিক্সড মাসিক হারে, এগুলো দিয়ে কিন্তু এই ইকুইপমেন্ট কস্ট গুলো আপনি কখনো বিয়ার করতে পারবেন না। ইউনিভার্সিটিও আপনাকে চাইবে না, যেহেতু এটা সম্পূর্ণ সবার উপকারের ক্ষেত্রে না, উপকারের জন্য না, শুধুমাত্র সিলেক্টেড ফান্ডেড স্টুডেন্টদের জন্য, হুম ইউনিভার্সিটিও কিন্তু এই কস্টটা বিয়ার করবে না। তখন দেখা যাবে কি আপনার প্রজেক্টের মাঝখানে এসে বিভিন্ন কোয়েশ্চেন রেজ হবে। তো এই পয়েন্টটা আমার মনে হয় যদি আপনি একটু লিখে রাখেন যে ইকুইপমেন্ট কস্টটা কোনখান থেকে আসবে এক্সট্রিম কেসে, সেই হুম সেই জিনিসটা আর কি। ইকুইপমেন্ট কস্ট। এখানে আমি কিছু অ্যাড করতে চাই। হুম যেমন আরেকজন ভাই শাওন ভাইও যেটা বলছে এবং আরেকজন ভাইও যেটা বলছে যে ইকুইপমেন্ট কস্ট এবং কোলাবোরেশন বিভিন্ন ইউনিভার্সিটির, হয়তোবা এখানে কিছু বায়াসনেস থাকতে পারে। যেমন ঢাকা ইউনিভার্সিটি হইলেও আমি হয়তোবা প্রেফারেন্স দিব যে এটা হচ্ছে টেকনিক্যাল বায়াসনেস, যে আমার স্টুডেন্ট গুলাই বেশি ইউজ করে। কিন্তু আলবার্টা বলেন বা ওখানে এরকম কিছু কিছু কোম্পানি আছে, যেমন আমি নামে একটা আমি জানি, হ্যাঁ, আলবার্টা এমি রিসার্চ, হ্যাঁ। হুম অ্যামি। তো হুম ওরা ওখানে কিন্তু বিভিন্ন আলবার্টার প্রফেসররাই কিন্তু ওখানে থাকে এবং ওইভাবে রিসার্চটা ডিস্ট্রিবিউট করে। আর আমার মনে হয় ইকুইপমেন্ট ওখানেই এক্সিস্ট করে। তো এরকম যদি একটা সেন্ট্রালাইজড কোনো একটা অর্গানাইজেশন থাকতো যেখানে ইকুইপমেন্ট গুলো থাকবে এবং বিভিন্ন ভার্সিটির টিচার গুলার ওখানে রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং ওরা চাইলে ওই জিনিসগুলা অ্যাক্সেস করতে পারে। যেমন আমি এখন যেখানে জব করতেছি স্যামসাং, আমার জানা মতে এটাই মনে হয় একটা রিসার্চ অর্গানাইজেশন বাংলাদেশে। অন্য কোনো আছে কিনা ওটা আইডিয়া নাই, বাট এইখানেও ইকুইপমেন্টের অনেক শর্টেজ আছে। কারণ হচ্ছে কি ওই রিলেটেড বাংলাদেশে তেমন কোনো কাজ হয় না। যেখানে রিসার্চ হয় সেটা হচ্ছে কোর স্যামসাং রিলেটেড রিসার্চ। তো ওইরকম যদি একটা অর্গানাইজেশন থাকে যেখানে ইকুইপমেন্ট গুলো থাকবে এবং বিভিন্ন ইউনিভার্সিটি ওখান থেকে অ্যাক্সেস করতে পারবে, তখন মনে হয় বেটার অপশন হয় হ্যাঁ, ইকুইপমেন্টের রিলেটেড। এটা হচ্ছে রিমোট অ্যাক্সেস এর ক্ষেত্রে, যেমন আমাদের ক্ষেত্রে সম্ভব কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, হ্যাঁ, যেখানে আমি এসএসএইচ দিয়ে হচ্ছে ক্লাস্টার অ্যাক্সেস করতে হুম পারতেছি, কিন্তু কেমিস্ট্রি বা বায়োলজির ক্ষেত্রে অনেক সময় না, সম্ভব না। কেমিস্ট্রি বায়োলজি ওদের ক্ষেত্রে এরকম আছে আমেরিকা কানাডাতে, বুঝছো? আছে এরকম মানে সিটি স্পেশাল ওয়াইজ, সিটি স্পেশালাইজ ওয়াইজ। জায়গা আছে হুম হুম যেখানে খুবই এক্সপেন্সিভ এক্সপেরিমেন্ট গুলা হয়। জি, এখন তোমাকে প্রুফ করতে হবে যে কেন তোমার এটা লাগবেই, তারপর তুমি ওয়েটিং এ থাকবা, তারপর তোমার কোনো একটা স্টুডেন্টকে 7 দিনের জন্য অ্যালাউ করবে, বুঝছো? এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি। এরকম হয়, কিন্তু এখন ধরো তোমরা যে পয়েন্টগুলো বলতেছো এগুলো আসলে অনেক অ্যাডভান্স লেভেলের, বুঝছো? মানে এগুলা হচ্ছে যে ধরো আমি যেটা দেখাচ্ছি সেটা তো ড্রিম, তোমরা যেগুলো বলতেছো এগুলো হচ্ছে সুপার ড্রিম। মানে বুঝছো আমার পয়েন্টটা? বুঝতে পারছি। মানে আগে তো একটা স্টার্ট হইতে হবে যে আমি মাস্টার্সে 25,000, পিএইচডি 40,000 দিয়ে একটা প্রোগ্রাম শুরু করতে চাচ্ছি যেটাতে ফেয়ারনেস থাকবে, বুঝছো? হুম। কারণ এতদিন তো এটাও ছিল না, ছিল বলো? হ্যাঁ, বেসিক্যালি এটাই ভাইয়া আসলে, মানে ওই জিনিসটা আগে স্টার্ট হইতে হবে। মানে রাইট। আমরা জাস্ট পয়েন্ট গুলা বলতেছি যাতে হ্যাঁ 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 হ্যাঁ, না না, চিন্তা করতে তোমাদের পারে। পয়েন্ট গুলো তো আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, কিন্তু আমার খারাপ লাগতেছে যে আমি তো জানি এগুলো কি পরিমাণ ডিফিকাল্ট, মানে খুবই নেসেসারি কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট, বিশেষ করে আমাদের মতো দেশে। আমি আগে মনে করতাম আমাদের মেইন প্রবলেম হচ্ছে টাকার অভাব, এখন তো জানলাম যে আসলে টাকা আমাদের সমস্যা না, এটাই। তাই না? আমাদের হচ্ছে সিনসিয়ারিটি বা অনেস্টির মেইন প্রবলেম আর কি। যাই হোক, আর লাস্ট একটা প্রশ্ন নেওয়া যাবে, এবং সেটা যদি নতুন কেউ হয় তাহলে ভালো হয়, যে এখনো বলে নাই। স্বপ্না আপু মনে হয় কিছু বলতে চাচ্ছিল তখন। স্বপ্না কই? আমি কি হ্যান্ড রেজ করছি? আমি তো কিছু করি নাই। ও আচ্ছা,
আমি এমনি শুনতেছি, আমি কিছুক্ষণ আগে জয়েন করছি তো তাই বোঝার চেষ্টা করতেছি। ও তাহলে কোয়েশ্চেন না করাই ভালো। হুম, ঠিক আছে। ওকে, তাহলে মনে হয় আমরা শেষ করি। এবং খুব মানে অনেক অনেক থ্যাঙ্কস সবাইকে এত কষ্ট করে সময় দেওয়ার জন্য, কারণ এই ডিসকাশনটা খুবই দরকার ছিল। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। নজরুল ভাই অনেক থ্যাঙ্কস, সবাইকে অনেক থ্যাঙ্কস। মিনহাজ, হ্যাঁ ভাইয়া। কি করবো তাহলে এখন? স্টপ রেকর্ডিং দাও তাইলে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি কি কোনো কনক্লুডিং রিমার্কস দিতে চান? না, এই তো কনক্লুডিং রিমার্কস হচ্ছে এটাই যে আলহামদুলিল্লাহ আমার একটা ভার থেকে আমি মুক্তি পেলাম, যে আমি যেটা প্রমিস করছি আমি চেষ্টা করছি। এখন হচ্ছে এটা আমি, এই রেকর্ডিংটা খুবই ইম্পর্টেন্ট এটা পাওয়াটা, এটা আপলোড করব। তাহলে আপলোড করলে যেটা হবে, এই আজকে যারা পার্টিসিপেট করতে পারে নাই টাইমের ডিফারেন্সের কারণে, তারা তখন ওই কমেন্ট গুলা করতে পারবে, যে তারা ডিসকাশনটা শুনে তারা যদি কিছু অ্যাড করতে চায়, তখন হচ্ছে আমি আমার ওই যে লিস্টটা যে নোটগুলা করতেছি সেটা আরো ইমপ্রুভ হবে। এট দ্য সেম টাইম এটা তো বুঝতেই পারতেছো, আলাল ভাইকে পাঠাবো, তো ওনারা ডিসিশন নিবে এখন, এই আর কি। আচ্ছা, আমি তাহলে তাহলে তুমি রেকর্ডিং রেকর্ডিং বন্ধ স্টপ করলাম। করে দাও।